ইউনিভার্সের এরকম কোনো জিনিস রয়েছে যেটা আপনাকে খুব বিস্মিত করে? ইউনিভার্স কেন, সবকিছুই আমার কাছে প্রবলভাবে বিস্ময়কর লাগে। যদি খুঁটিয়ে দেখা যায়, খুব ছোটখাটো জিনিসও খুব বিস্ময়কর লাগতে পারে। অ্যাকচুয়ালি বিগ ব্যাং বলতে যে মহাবিস্ফোরণ ধরনের ঘটনা কিনা সে বিষয়ে কিন্তু খুব নিশ্চিত হওয়া যায় না। হয়তো অনেক ছোট ছোট বিস্ফোরণ হয়েছে বা কিছু, ব্যাপারটা এরকম। বাট এরকম যে মোটামুটি 0 থেকে 10⁻⁻43 সেকেন্ড, খুবই ছোট, একে বলে ব্ল্যাঙ্ক টাইম। এর মধ্যে কিছু একটা ঘটেছিল যা থেকে বর্তমান মহাবিশ্বের উদ্ভব। এবার কিন্তু মুশকিল হচ্ছে যে সৃষ্টির এই যে সময়ের পর্যায়টা, এই সময় আপেক্ষিকতাবাদ, রিলেটিভিটি থিওরি এবং কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্সের একটা সমন্বয়ের যে প্রয়োজন, তা এখনো বিজ্ঞানীদের আয়ত্ত হয়। কিন্তু এটা মোটামুটি লোকে ভাবে যে মহাবিশ্বের এখন যা ভর, সেই সমস্ত ভর একটা খুব অল্প জায়গা। কিরকম অল্প জায়গা? 10⁻⁻35 মিটার, যেটাকে বলে ব্ল্যাঙ্ক লাইন। এরকম একটা বাদামের খোসার মধ্যে গুটিয়েছিল। এটার মধ্যে যদি এতটা এনার্জি গুটিয়ে থাকে, তাহলে অসহনীয় একটা চরম উত্তপ্ত অবস্থা হয়েছিল। সেটাই পরবর্তীতে ছড়িয়ে পড়ে বর্তমান মহাবিশ্বের জন্ম দেয়। মানে ছোটবেলায় আমার খুব কৌতূহল হতো, আমি জাস্ট মানে আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছি, এই ইউনিভার্সের বাইরে কি আছে? এটা কি কোনো থিওরিস্ট বা কেউ কি কিছু বলতে পেরেছে এই নিয়ে? স্ট্যান্ডার্ড কসমোলজি বলছে যা আছে সেটাই ইউনিভার্স। একটা পয়েন্ট থেকে সেটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে তৈরি হয়েছে ব্ল্যাঙ্ক টাইম, এবং যা দেখছি আমরা সেটা ইউনিভার্সের বাইরে কিছু আছে কিনা সেটা এই তত্ত্বের মধ্যে, স্ট্যান্ডার্ড কসমোলজির মধ্যে বলা সম্ভব নয়। অন্য অনেকে বলছেন যে তা নয়, দেখো অনেক কিছু বুঝতে গেলে হয়তো, এমনকি কোয়ান্টাম মেকানিক্সও হয়তো ঠিক মতো বুঝতে গেলে এটা কল্পনা করা যেতে পারে যে অনেক ইউনিভার্স তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং তাদের একটা একসঙ্গে আরেকজনের কিছু এক্সচেঞ্জ ঘটে। এটাকে আমরা ধর মাল্টিভার্স কেউ কেউ বলছে। মাল্টিভার্স নিয়ে বহু তত্ত্ব রয়েছে। আচ্ছা, আপনার কি মনে হয় পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে? দেখুন, আমার কবিগুরু বলছেন বিশ্ব ভরা প্রাণ, তো আমি মোটামুটি এক যে হ্যাঁ, তো আমরা এখন আসলে প্রাণ বলতে আমরা আমাদের মতোই প্রাণ ভাবি। আমি আপনাকে বললাম ছোটবেলায় আমরা অনেক রকম ধরনের প্রাণ নিয়ে চিন্তা ভাবনা করতাম। আমি আর বাবা তখন খুব ছোট, কিন্তু তখন আমরা এসব চিন্তা ভাবনা করতাম। তো এরকম অসংখ্য ধরনের প্রাণ থাকতে পারে। কল্পবিজ্ঞানে আমরা দেখতে পাই, শাস্ত্রে দেখতে পাই যে অনেক রকম প্রাণের কথা বলছে। তবে ওইটা একটা মুশকিল যে ধরুন প্রাণ যখন অন্য প্রাণের কন্ট্যাক্টে আসে, যেমন ভাইরাস এবং আমরা, ধরুন আমরা এবং অ্যালিয়েন সভ্যতা, অনেক সময় অ্যানিহিলেশনের চান্স থাকে। যতদিন একটা সভ্যতার চারদিকে পাহাড় পর্বত তোলা থাকে, অন্য সভ্যতা এসে আক্রমণ না করে, ততক্ষণ সেই সভ্যতা তার মতো থাকতে পারে। তো এমন হতে পারে যে আমরা হয়তো সেই শক্তি সামর্থ্য এখনো অর্জন করিনি ওই সমস্ত বিভিন্ন প্রাণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার মতো। এই টেলিপোর্টেশন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তে পৌঁছে যাওয়া, এটা কি সম্ভব কখনো? এরকম কোনো মিথ কি রয়েছে স্পেস নিয়ে যেটা আপনি মানুষের মধ্যে শোনেন কিন্তু সেটা আসলে ঠিক নয়? এমতার আছে, অনেক আছে। সূর্যের রং হলুদ, সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, অ্যাস্ট্রয়েড বেল্ট বিপজ্জনক ব্যাপার, চাঁদের একদিক পার্মানেন্টলি অন্ধকার, গ্রীষ্মকালে পৃথিবীর সূর্যের সবচেয়ে কাছে থাকে, স্পেস সবসময় খুব ঠান্ডা, আর আন্টি পড়াটারও এইসব কি আর কথা বললাম। নমস্কার, লিখিত পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি একজন গবেষক এবং অধ্যাপক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর করার পর পিএইচডি করেছেন জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্সের উপর। তিনি জেনারেল রিলেটিভিটি, কসমোলজি, অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্স, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি এবং হাই এনার্জি ফিজিক্স থিওরি এই বিষয়গুলির উপর কাজ করে চলেছেন প্রতিনিয়ত। বর্তমানে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত। তিনি আর কেউ নন ডক্টর শিবাজি ব্যানার্জি। আজকে এই পডকাস্টে আমরা বিজ্ঞানের নানান দিকগুলি নিয়ে আলোচনা করব যেগুলির ওপর সাধারণ মানুষের কৌতূহল অগাধ, যেমন এলিয়েন, ব্ল্যাক হোল, ডার্ক ম্যাটার, টেলিপোর্টেশন, টাইম ট্রাভেল। এই সব কিছু নিয়ে আমরা বিস্তারে তার থেকে জেনে নেব। তাছাড়াও যাদের অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ইন্টারেস্ট রয়েছে কিংবা ভবিষ্যতে এই ফিল্ডে এগোতে চান, তাদেরকে আশা করি এই পডকাস্ট অনেকটা হেল্প করবে। তো ওয়েলকাম স্যার আপনাকে।
ধন্যবাদ রাকেশ বাবু আপনার উদ্যোগের জন্য। আহ, তো একদম স্যার প্রথম থেকে যদি একটু শুরু করেন, আপনার জন্ম, বেড়ে ওঠা এগুলি কোথায় একটু যদি বলেন। আসলে আমার বাবার ট্রান্সফারের চাকরি ছিল, সেই আমার জন্ম বাঁকুড়ায়। তবে আমরা আচ্ছা। পাকাপাকি ভাবে কলকাতার বাসিন্দা অনেক জেনারেশন ধরে। আমার বেড়ে ওঠা বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতার দমদম, শ্যামবাজার, যাদবপুর, নরেন্দ্রপুর, সল্টলেক এইসব ঘিরে আর কি। আচ্ছা, তো উনি এমনি কি করতেন, মানে সরকারি চাকরি? সরকারি চাকরি করতেন, আচ্ছা। অ্যাডমিনিস্ট্রেশনে ছিল। আচ্ছা। অসাধারণ। তো বাড়িতে কে কে ছিল? বাড়িতে বাবা, মা আর দিদি। আচ্ছা। আচ্ছা। আহ, তো তারা কি কোনোভাবে মানে বিজ্ঞানের সাথে যুক্ত ছিল? আমার বাবা ও মা সরাসরি ভাবে কেউই বিজ্ঞানের সাথে যুক্ত ছিলেন না। তবে হুম। তখনকার দিনে তো লোডশেডিং ছিল আমাদের ছোটবেলায়। তখন বাবা আচ্ছা। অন্ধকার আকাশে তারা চেনাতেন বা প্রশ্ন করতেন, আচ্ছা ধরো আলো ওজন করলে কিছু পাওয়া যাবে, কোনো প্রাণীর শরীর গ্যাস দিয়ে তৈরি হলে সে কেমন হবে, কোন হুম। গ্রহে থাকতে পারবে, এরকম। হুম। আসলে বাবা ফিজিক্স খুব ভালোবাসতেন এবং বাবার ইঞ্জিনিয়ারিং সেন্স ছিল খুব অ্যাকিউট। বাবার আচ্ছা। সঙ্গে রাস্তায় হাঁটতে হাঁটতে বা বাজারে যেতে যেতে হাতে কলমে নানা রকম ডিস্টেন্স, হাইট এইসব এস্টিমেট করার উপায়, দ্রুত ক্যালকুলেশন কি করে করতে হয়, কোন যন্ত্র কিভাবে কাজ করে, মিউজিয়াম, বিআইটিএম, প্ল্যানেটোরিয়াম, রবীন্দ্র সরোবরে ঘুরতাম। আমাদের ফেভারিট ডেস্টিনেশন এইসব ছিল। তাই এতে কৌতূহল অনেক বিষয় জাগলো। আর মার কাছ হুম। থেকে শিখেছি দ্য আর্ট অফ এক্সপেরিমেন্টাল সায়েন্স। সত্যি বলতে কি, রান্নাঘরে খুব ছোটবেলায় শিখি। 3.5 বছর বয়সেই বই পড়তে শিখে যাই মার একটা বিশেষ প্রসেসে। এসব বলতে পারেন এভরিডে সায়েন্স, মানে যেটা ইনফ্লুয়েন্স করেছিল। আচ্ছা। অসাধারণ। তো প্রথম কবেই মানে বিজ্ঞানের প্রতি টানটা অনুভব করলেন? বিজ্ঞানের প্রতি টানটা অলক্ষ্যভাবে ছিলই। তবে আমার হুম। প্রথম দিকে ধারণা ছিল আমি হয়তো লেখালেখির লাইনে যাব, কেননা প্রচুর পড়তাম আর কি গোগ্রাসে। হুম। সহজাত জীবন জিজ্ঞাসা তো থাকে, বিজ্ঞান চর্চা তারই একটি পরিণতি হয় আর কি পরে। একদম। আচ্ছা। তো আহ, ধরুন মানে একদম ধরুন ছোট থেকে যখন বেড়ে উঠছেন, তো তখনই কি একদম পড়াশোনায় একদম ব্রিলিয়েন্ট, যে ইভেনচুয়ালি এইদিকে যাওয়া? না না, একেবারেই নয়। ছোটবেলায় অনেকটাই লক্ষ্যহীন ছিলাম। তারপরে আচ্ছা। ধরুন ক্লাস 6-এ দানিকেনের বই পড়ি। দানিকেনের বই আচ্ছা। পড়ার পর সবাইকে বলতাম যে জেনেটিক ইঞ্জিনিয়ার হতে চাই। তখন বায়োটেকনোলজি কথাটা আসেনি। মনে হুম। হতো যে হুম। এটা অতটা শক্ত না, অঙ্কটা অতটা লাগবে না, চলে যেতে হুম। পারে। তো হুম। এটা ক্লাস 5-6 এর ব্যাপার। 7 এর পর অবশ্য একটা ব্যাপারে নিজের কাছে ঠিক হয়ে যায় যে পরবর্তী জীবনে দেশকাল তত্ত্ব নিয়েই মাথা ঘামাবো। আচ্ছা। 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 তো ছোটবেলায় যখন ওরকম প্রশ্ন করা হতো, মানে আহ, ছোটদের যখন প্রশ্ন করা হয় ইনফ্যাক্ট, তখন প্রত্যেকেই বলে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগুলো একদম কমন, সায়েন্টিস্ট। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি বলতেন আপনি, যে সায়েন্টিস্ট? ডাক্তার, ইঞ্জিনিয়ার কখনোই বলতাম না, খুব বোরিং লাগতো। এবং আচ্ছা। সেরা। কি করবো এসব নিয়ে কিছু মাথা ব্যথা ছিল না কখনো আসলে আমার। পাঠভবন স্কুলে পড়তাম, মানে নরেন্দ্রপুরে যাওয়ার আগে। আচ্ছা। ইউজুয়ালি সায়েন্টিস্ট বলতে জেনেটিক ইঞ্জিনিয়ার এইসবই বলতাম তখন, কেননা একটু অঙ্ক নিয়ে মনে হতো গন্ডগোল আছে তখন তখন আচ্ছা। আচ্ছা। আর মানে আপনি যেহেতু বললেন আপনার বাবা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত ছিল, ডাব্লিউবিসিএস নাকি সেরকম কিছু? না, উনি ছিলেন আইপিএস অফিসার। ও আচ্ছা, অসাধারণ। তো আপনার কখনো সিভিল সার্ভিসের দিকে টান আসেনি? না, আমার টান আসেনি। আসলে আমার জ্যাঠামশাইরা সবাই বিভিন্ন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে ছিলেন। কিন্তু তাদের একটা ইচ্ছে ছিল, আমি হুম। সেই ব্যাপারের মধ্যে খুব একটা, ওই জীবনটা হয়তো কাছাকাছি দেখেছি বলেই আমার হুম। অতটা হুম। আগ্রহ জাগে। তাদের জীবনটা কাছ থেকে দেখেছি, সকলেই অনেস্ট ছিলেন এবং সেই জীবনের সঙ্গে সামাজিক জীবনের সামঞ্জস্য করে চলার একটা স্ট্রাগল, সেটা দেখেছি। আমার খুব একটা মানে ওইভাবে আগ্রহ জাগেনি কখনো। আচ্ছা। আচ্ছা। তো একেবারে কোর সায়েন্স, সেটার প্রতি কখন থেকে মানে একদম বুঝলেন যে না, এবার এটাকে একটু মানে নিজের কেরিয়ার করতে হবে, সো আই হ্যাভ টু বি সিরিয়াস, এই ব্যাপারটা কখন থেকে এলো? এইটা আমি আমার স্কুল এবং কলেজের জীবনটার সঙ্গে আর কি সম্পর্কিত। আচ্ছা, মানে একটু আমার, যদি বলেন। হ্যাঁ হুম। বলি। আমার নরেন্দ্রপুরে ভর্তি হওয়ার আগে আমার 4টে স্কুল পাল্টানো হয়ে গেছে। আচ্ছা। তো তারপর আমি রামকৃষ্ণ মিশনে ক্লাস 5-এ ভর্তি হই। ক্লাস 5 থেকে 12 ওইখানেই আমি পড়াশোনা করি। তো সেই জীবনটা খুব মজার ছিল। তো বন্ধুদের সঙ্গে, বন্ধুরা আমার জীবনে খুব বড়
পার্ট প্লে করে, চিরকালই করেছে, এখনো করে। তাদের সঙ্গে অনেক মাস্টারমশাইরা ছিলেন, যেমন আমাদের হেডমাস্টার ছিলেন হরিদা, সত্যদা, তারপর কলেজের প্রিন্সিপাল ছিলেন স্বামী সুপর্ণানন্দ, অঙ্কের মাস্টার মশাই নীলাচলদা ছিলেন, ইংলিশের উৎপলদা, বাংলায় বেনুদা, রবীন্দ্র পালধিদা, ফিজিক্সে নারায়ণদা, বায়োলজির অজিতদা, এসব লেজেন্ডারি আর কি টিচার। আজকে অনেকেই শরীরে নেই, তাদের উদ্দেশ্যে প্রণাম জানাই। এইসব আশ্চর্য মানুষ আমাদের জীবনকে ঘিরেছিলেন। ক্লাস 7-এ যখন উঠলাম তখন সেটাকে আমাদের ওখানে সিনিয়র সেকশন বলতো। তো সেখানে একটা আশ্চর্য ব্যাপার দেখলাম যে সেখানে খুব সেন্ট্রাল লাইব্রেরি বলে একটা ব্যাপার আছে। তো সেই সেন্ট্রাল লাইব্রেরিতে সব রকম বই পাওয়া যায়, আর আমি সব রকম বই পড়তাম। পড়তে পড়তে দেখলাম যে এই তো এখানে মানে বিশ্বের ব্যাপারটা বুঝতে গেলে কি করতে হবে, বিশ্বের ব্যাপার বুঝতে গেলে দেখলাম যে ক্যালকুলাস শিখতে হবে। ক্যালকুলাস না শিখলে উপায় নেই, সবাই সেই ফর্মেই কথা বলছে। কিন্তু তখন তো আমি ক্লাস 7-এ পড়ি, কি আর করা যায়, ক্যালকুলাস শিখতে গেলে বাকি সবও শিখতে হবে, অ্যালজেব্রা শিখতে হবে, ট্রিগোনোমেট্রি শিখতে হবে। তো আমি সেই সব দ্রুত শিখে ফেলি। ওই 7-এ এটা ওটা খুব কষ্ট করে কি ধরনের বই থেকে কাজ হবে এসব জোগাড় করে ফেলি। এই সময় থেকে আমি একটা সিরিয়াস দেখি যে এটা মানে করা সম্ভব, অসম্ভব কিছু নয়, করে ফেলি। তো এই সময় থেকেই বলা যায় যে আমি একটু সিরিয়াস হই। এমনকি আমাদের খুব সাপোর্টও পেয়েছি, যেমন আমাদের এক হেডমাস্টার ছিলেন, আমি স্কুলের লাইব্রেরি থেকে অনেক বই নিতাম, 7, 10, 12টা বই নিচ্ছি। লাইব্রেরিয়ান যিনি তিনি হয়তো আপত্তি করছেন, হেডমাস্টার মশাই বলছেন না যত খুশি বইও নিক, কোনো অসুবিধা নেই। বা সেন্ট্রাল লাইব্রেরিতে শিশিরদা লাইব্রেরিয়ান ছিলেন, তিনি আমাকে জিজ্ঞেস করতেন তুমি কি বই পড়বে, বাইরে থেকে যেসব বই আনাতে হবে আমাকে দাও। তো আমি বলতাম, উনি আনিয়ে দিতেন। এরকম সব বই মনে আছে, উইলার টেলরের স্পেস টাইম অফ ফিজিক্স, এগুলো সব উনি আনিয়ে দিয়েছিলেন। তবে এরকম ভাবে চলছে। তখন ক্লাস 7-এর শেষের দিকে বাবা মারা গেলেন, তখন অনেকটাই জীবনযাত্রা ভেতর ভেতর পাল্টে গেল, একরকম বিষাদ এলো, এবং সেটাকে অতিক্রম করারও একটা সংকল্প তৈরি হলো। তো সিরিয়াসনেসটা এই সময় থেকে বেশি আসে, যেহেতু এক ধরনের অসহায়তার মধ্যে পড়েছিলাম, সেটা খুবই বেশি আসে। এইভাবে আর কি একটা মোটামুটি সংকল্প তৈরি হয় বলা যেতে পারে। তো আপনি যেটা বললেন যে জীবনে বিষাদ এলো, তো সেই বিষাদকে কাটিয়ে ওঠার সবচেয়ে পরম পন্থা কি পড়াশোনা, বা নিজে যেটা করছেন সেটাকে করে যাওয়া? একদম পড়াশোনা, পড়াশোনা। কেননা মানে কোনো রকম অন্য কিছু নয়, সামাজিক ব্যাপার ইত্যাদি, আর্ট, কবিতা লেখা, এসবে বিষাদ বেড়ে যেতে পারে, কিন্তু পড়াশোনায় কখনো পারে না। অসাধারণ, অসাধারণ। মানে ব্যস্ত রাখার সর্বোত্তম উপায়। হুম, আমি অনেকবার এরকম হয়েছে, কলেজ জীবনের প্রথম দিকেও অনেকটাই অস্তিত্বের সংকটে আমি ভুগি, পরে মসৃণ হয়ে যায়। তো আমার বন্ধুরা, বান্ধবী, দাদারা, এবং খুব বিশেষ করে বলা যায় স্বামী সোমেশ্বরানন্দের বইগুলি খুবই সাহায্য করে। তো এরকম অনেক রকম কঠিন মানসিক স্থিতির অবস্থা থেকে এই সমস্ত মানে সাহায্য পেয়েছি আমি, খুবই কৃতজ্ঞ আমি তাদের সবার কাছ থেকে, শক্ত সব সিচুয়েশন থেকে উঠে আসতে পেরেছি। ডিপ্রেশন বলে না এখনকার দিনে ছাত্রদের, অনেকেই আক্রান্ত হয়। তা আমি এটা বুঝতে পারি যে এটা হওয়াটা স্বাভাবিক, মানুষের মন ছোটবেলায় খুব সেন্সিটিভ থাকে। তো এবার সেই মনের উঠে আসার অবলম্বন তখন এই যেগুলো পেয়েছিলাম সেগুলোর প্রতি আমি খুবই কৃতজ্ঞ। একদম একদম। আর কঠিন সময় কঠোর মন তৈরি করে। ঠিক। আচ্ছা, স্কুল কলেজের জীবনটা যদি একটু বলেন। আমি কলেজে পড়েছি, আমি তখন সেটা ছিল বিধাননগর গভর্নমেন্ট কলেজ, মানে আমাদের সল্টলেকে। তো এই কলেজে আমার ন্যাচারালি বাড়ির কাছাকাছি ছিল, কারণ আমি সল্টলেকে থাকি। তো সেখানে কলেজের পরিবেশটি খুব সুন্দর ছিল, মানে একটু নিরালা, ছাত্ররা হয়তো বেশিরভাগই কাছাকাছি থেকে আসতেন, কেউ কেউ দূর থেকে আসতো। নিজেদের মধ্যে চমৎকার আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং ক্লাস খুব খোলামেলা ভাবে হতো, যে অফুরন্ত সময় ল্যাবরেটরিতে কাজ করা যেত। এমনকি কলেজে শনিবার দিন কি রবিবার দিনও বিশেষ কোনো এক্সপেরিমেন্ট করার জন্য যাওয়া যেত। অজয় বাবু ছিলেন, শৈলেন বাবুদের মতো সব ছাত্র দরদি শিক্ষকরা ছিলেন। শৈলেন বাবুর সঙ্গে তো পরেও বহুদিন কাজ করেছি কলেজে, যখন এমএসসি তৈরি করি তখন শৈলেন বাবুর সঙ্গে একসঙ্গে আমরা কাজ করি। তো সেই সময়টাও ভালো ছিল। তারপরে তো প্রেসিডেন্সিতে গেলাম, প্রেসিডেন্সিতে সান্নিধ্য পেলাম প্রফেসর অমর রায়চৌধুরী, সমর ঘোষাল, এরা সব প্রবাদ প্রতিম মানুষ, এদের কাছে।
এবং সেই সঙ্গে সঙ্গে ছিলেন সৌমিত্র সেনগুপ্ত আর দেবপ্রিয় শ্যাম। এদের কথা খুবই সকৃতজ্ঞ চিত্তে স্মরণ করি, কারণ আমাদের জীবনে, আমার জীবনে, এদের গবেষণার জীবনে অন্যান্য যেভাবে এদের প্রভাব খুবই অপরিসীম। আচ্ছা, অমর রায়চৌধুরীর আমি ডকুমেন্টারি দেখেছি। হ্যাঁ, অমর রায়চৌধুরীর আমি ডকুমেন্টারি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, অমর রায়চৌধুরীর কাছে আমরা পড়েছি, তাদের ক্লাসে নানা রকম মজার অভিজ্ঞতাও হতো। অমর রায়চৌধুরী ধরুন বলছেন যে এই যে বইটা দেখেছো আমার লেখা, এতে দেখবে যে অনেক ভুল আছে, এসব ভুল পাবলিশারের নয়, এইসব আমারই ভুল, ভুলগুলো ঠিক করে নিলে তোমাদেরই মানে খুব সুবিধা হবে পড়তে। এই জিনিস খুব মজা। তারপর বলতেন যে আমি তো আসলে রায়চৌধুরীর ইকুয়েশন, তখন আমি অনেকগুলো জিনিস নিয়ে খেলতাম, ম্যাথামেটিক্যালি এক্সপ্লোর করতাম। তোমরা যদি এক্সপ্লোর করো, জাস্ট কিছু অন্য কিছু মনে না এনে যে এটা নিয়ে, যেমন খেলাধুলোর মতো, তাহলে অনেক কিছু খোঁজ পাবে। তো এগুলো সব মনে পড়ে তাদের কাছ থেকে, যেসব যেভাবে, এবং তাদের যে জীবনযাত্রা দেখেছি আমাদের খুবই সাহায্য করেছে। আর আমাদের কাছাকাছি বয়সের যারা ছিলেন তখন, মানে কাছাকাছি মানে আমাদের থেকে সিনিয়র অনেক, কিন্তু নতুন পড়াচ্ছেন হয়তো, সৌমিত্র দা, মানে যাকে আমরা বলতাম আকুদার নাম চতুর্দিকে, তাই আশা করি উনি কিছু মনে করবেন না, খুবই প্রিয় শিক্ষক আমার। আর দেবপ্রিয় দার সঙ্গে তো পরে কাজও করেছি, এদের কথা খুব মনে পড়ে। অসাধারণ, অসাধারণ। এবং মানে ওই আমি ডকুমেন্টারিতে দেখছিলাম, মানে উনি তো মানে বিরাট অ্যাক্লেমড একজন সায়েন্টিস্ট। সেই তো, ওনার সম্পর্কে কথা বলতে গেলে এই পুরো ইন্টারভিউ কেটে যাবে। একদম একদম একদম। তো কিছু ফানি ইনসিডেন্ট কি রয়েছে ওনার সাথে, মানে যদি কিছু মনে থাকে বা কিছু অভিজ্ঞতা, ফানিটা বলা ঠিক হবে না, ওই যেরকম বললাম সেটাই, যেটা বললাম সেটা বেশ আমার মজারই লেগেছিল তখন। আসলে তারপরে তো উনি কি হলো, উনি আমাদেরকে পড়াতেন ইলেকট্রো ডাইনামিক্স পড়াতেন, ইলেকট্রোস্ট্যাটিক্স পড়াতেন। তারপর বললো, আসলে আমরা আশা করে আছি যে প্রেসিডেন্সিতে গেছি, কেননা ওখানে জেনারেল রিলেটিভিটি পেপারটা ছিল, হাই এনার্জি আর জেনারেল রিলেটিভিটি নিয়েছি, জেনারেল রিলেটিভিটি উনি পড়াবেন সেরকম ভাবছি আমরা। তখন উনি বলে যে দেখো, জেনারেল রিলেটিভিটির প্রথম দিকে অনেক এইসব টেন্সার পড়াতে হয়, ওসব আর ভালো লাগে না, ওটা তোমাদের সৌমিত্র পড়িয়ে দেবে। তার ফলে আমরা ফাইনালি সৌমিত্রদের কাছ থেকে জেনারেল রিলেটিভিটি শিখেছি, কোয়ান্টাম ফিল্ড থিওরি শিখেছি, এরকম। আচ্ছা, ফিজিক্সে যখন আপনি মাস্টার্স করছিলেন, তখনই কি স্পেসিফিক্যালি এই অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি রাদার এইদিকে ইন্টারেস্টটা গ্রো করে, নাকি এটা অনেকটা পরে? অনেক আগে, ক্লাস যখন আমি 7-8 পড়ি তখনই আমার এইতে প্রচুর ইন্টারেস্ট হয়, এবং তখন রাশিয়ান বই পাওয়া যেত খুব সুলভে। তো সেই সব রাশিয়ান বই আমি কিনতাম এবং পড়তাম। অতএব মোটামুটি ক্লাস 8 নাগাদ অনেক রকম জিনিস শিখেছি, মানে তবে নিজে নিজেই যেরকম ভাবে শেখা যায়, তখন থেকেই আমার ইন্টারেস্ট, এবং আমি জানি যে আমি এদিকেই যাব। যেমন আমি পরে যখন সাহা ইনস্টিটিউটে গেছি, তখন সাহা ইনস্টিটিউটে অ্যাস্ট্রোফিজিক্সের কোনো ইউনিট নেই, এমএসসি পরে যখন গেছি। তা ইন্টারভিউ সবাই জিজ্ঞেস করছেন যে তুমি কি নিয়ে, মানে সব ইন্টারভিউ হয়েছে খুবই ভালো, অনেকে মিলে ইন্টারভিউ নিয়েছেন খুব উৎসাহের সঙ্গে। তারা বলছে তুমি কি নিয়ে কাজ করবে, অ্যাস্ট্রোফিজিক্স এর কথা বলেছি, তখন সবাই খুব হাসছেন, মানে কেউ অ্যাস্ট্রোফিজিক্স এর ওখানে তখন নেই যে তুমি তার সঙ্গে কাজ করবে। যাই হোক, তখন সেখানে পোস্ট এমএসসি করেছিল। পরে আমি তাদেরই একজনের কাছ থেকে, পার্থ মিত্রর কাছ থেকে শিবাজি রাহার কথা জানতে পারি, উনি বোস ইনস্টিটিউটের ডিরেক্টর পরে ছিলেন, তার গ্রুপে আমি জয়েন করি বোস ইনস্টিটিউটে। এটা খুব চমৎকার একটা আমার সময় জীবনের। তো অ্যাজ আ প্রফেসর, অ্যাজ আ রিসার্চার, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হয়েছে বা হচ্ছে, এবং ভবিষ্যতেও হবে। তো কখনো এই সারাক্ষণ রিসার্চ পড়াশোনা করা, যদিও সেটা আপনার পছন্দের সাবজেক্টের ওপরেই, তবুও কখনো এটার ফলে আপনার বার্ডেন বা বিরক্তি এরকম কখনো ফিল হয়েছে? যদি হয়ে থাকে, মানে সেটা কি করে কাটাতেন? আর মানে কখনো কি এরকম মনে হয়েছে, নাকি এরকম হয়নি? আসলে বিরক্তি নয়, বিরক্তি কখনোই নয়, তবে একঘেয়েমি হয়, একঘেয়েমিতে আক্রান্ত হতেই হয়, সময় সময় সকলকেই হয়। একই জিনিস, অনেক ক্লাসিক্যাল মিউজিক একসঙ্গে শুনলেও একঘেয়েমি আসতে পারে, একই রকম তো মনে হতে পারে। তখন আসলে তখন তফাৎ গুলো হালকা হয়ে যায়, তখন মনে হয় সবই একরকম। এই স্ক্রিন রিডিং এর যুগ, এখন ক্লান্তি আরো আগে আসে, অনেক আগে সেট করে, চোখ ক্লান্ত হয়ে পড়ে, মনের আগে চোখ ক্লান্ত হয়।
তো আমার ঠিক। সুবিধা একটা আছে, সেটা হচ্ছে যে আমি যে কোনো সময় ঘুমিয়ে পড়তে পারি। সুবিধা এবং বদনাম ছিল ছোটবেলায় খুব, যে কোনো ক্লাসে ঘুমিয়ে পড়ছি হয়তো। হুম, এই ঘুমিয়ে পড়লে সেটা। খুব অল্প সময় ঘুমিয়ে পড়লেই একঘেয়েমিটা কেটে যায়। তো এখন ওই প্রসেস হুম, আমি চালিয়ে যাই। আরেকটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে একটু উঠে হালকা গল্পগুজব, তর্ক বিতর্ক খুব সুবিধাজনক। অথবা একটু লাইট ওয়ার্কআউট করা হলো, এগুলো খুব হুম, কাজে একঘেয়েমি কাটানোর জন্য। তবে অ্যাকচুয়ালি কি না, খুব গভীর সংকটের সময়ও বিজ্ঞান চর্চার হাত ধরেই ডিপ্রেশনের তলা থেকে উঠে এসেছি। শারীরিক সংকট, মানসিক সংকট, এই বিরক্তির হুম। প্রশ্নই নেই, একেবারেই নেই। অসাধারণ, অসাধারণ। আর অ্যাপার্ট ফ্রম স্টাডিং, এমনি কি করতে ভাল লাগে? যা ভালো লাগার মতো জিনিস সবই ভালো লাগে। যেমন ধরুন আচ্ছা, নাচ গান, ছবি আঁকা, অথবা গান শোনা, আচ্ছা, গান গাইবার অপচেষ্টা করা, বেড়ানো, বিশেষ করে আড্ডা, এবং যন্ত্রপাতি নিয়ে নানা রকম কাজ, ছোটখাটো, আচ্ছা, সব ভালো লাগে। আচ্ছা। যখন, হ্যাঁ, যখন ধরুন আড্ডা দেন কারোর সাথে, তখন কি মানে রিসার্চ ওয়ার্কের ওপরেই বা সায়েন্সের ওপরেই, নাকি অন্য পুরো একদম ডিফারেন্ট অ্যাসপেক্টে কথাবার্তা হয়? তো আমার কিছু কিছু বন্ধু আমাকে বলতো যে এখন তোর সঙ্গে গল্প ঠিক হয় না, তত্ত্ব আলোচনাটা ভালো হয়। তো এটা একটা ঘটনা, মানে আমার অনেক রকম সামাজিক ব্যাপারে আগ্রহ একটু কম, তো আমি আচ্ছা, সেগুলোকে কাটিয়ে দিই। সেটা সকলের পছন্দ নয়। পরে অবশ্য আমি শিখে যাই যে না, আমার কাছে খুব ইন্টারেস্টিং না হলেও অনেকের কাছে তো ইন্টারেস্টিং, তাহলে ঠিক আছে। একদম। তো সেভাবে তো সবকিছু নিয়ে গল্প গুজব হয়। আচ্ছা, আচ্ছা। আহ, বুঝলাম। আচ্ছা, এবার যেই প্রশ্নগুলো আমি একটু করব, সেগুলো একজন জ্যোতির্বিজ্ঞানীকে বা যে এই ফিল্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাকে এই প্রশ্নগুলো না করলে মানে পাপ হবে আমার মনে হয়। তো একদম আমার প্রথম প্রশ্ন, সেটা হচ্ছে একদম যারা সাধারণ মানুষ, যারা জানে না যে জ্যোতির্বিজ্ঞানীরা আসলে ঠিক কি করেন, তাদের জন্য যদি আপনি একটু বলেন যে হোয়াট ইউ ডু, বা যারা সায়েন্টিস্ট তারা কি করে, স্পেসিফিক্যালি অ্যাস্ট্রো ফিজিসিস্টরা। জ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানীরা মূলত তিন রকম জিনিস নিয়ে কাজ করেন। জ্যোতির্বিজ্ঞানীরা কি নিয়ে কাজ করেন? না, ইউনিভার্স নিয়ে কাজ করেন। গোটা মহাবিশ্ব সবকিছু নিয়ে তারা কাজ করেন। ইউনিভার্সের অরিজিন আছে, মানে কি করে শুরু হলো, এরকম একটা চিন্তা আছে। স্ট্রাকচার আছে ইউনিভার্সের, এই সমস্ত মহাবিশ্ব বলতে আমরা একটা বুঝি, তাতে গ্রহ, নক্ষত্র, তারা, গ্যালাক্সি সব দেখতে পাই। এইটা মিলিয়ে হচ্ছে মহাবিশ্বের স্ট্রাকচার। ইদানিং জানা গেছে যে অজ্ঞাত ধরনের বস্তু বা এনার্জি এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভাবে রয়েছে। তো এই স্ট্রাকচার গুলো নিয়ে গবেষণা, অরিজিন নিয়ে গবেষণা, স্ট্রাকচার নিয়ে গবেষণা। আবার এই স্ট্রাকচার গুলো তো একইভাবে থাকে না, তা পাল্টে পাল্টে যাচ্ছে। একটা গ্যালাক্সি অন্য গ্যালাক্সির দিকে যাচ্ছে, একটা গ্যালাক্সি একটা গ্যালাক্সিকে বলা যায় আক্রমণ করছে, এক হয়ে যাচ্ছে। তো এই পাল্টানোর পদ্ধতি থেকে কিভাবে তার ইউনিভার্সের চেহারা পাল্টে পাল্টে যাচ্ছে, সেটা কেবল ইভলিউশন। তো জ্যোতির্বিজ্ঞানীরা ইউনিভার্সের অরিজিন, স্ট্রাকচার এবং ইভলিউশন নিয়ে কাজ করেন, তার বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে কাজ করেন। আচ্ছা, আচ্ছা। আহ, আপনি যদি আমাদের একটু ধারণা দেন যে আপনার একজন সায়েন্টিস্ট হিসেবে বা একজন গবেষক হিসেবে আপনার একটা টিপিক্যাল দিন কেমন হয়? কারণ অনেকেই অনেক কিছু ভাবে যে আচ্ছা, একজন সায়েন্টিস্ট মানে সারাক্ষণ বোধহয় ল্যাবেই ঢুকে থাকে, বা খালি হয়তো মানে যে প্রফেসর সে হয়তো খালি পড়াচ্ছে। তো আপনার একটা টিপিক্যাল একটা যদি ধারণা দেন একটা দিন কিরকম ভাবে দিন কাটান, তো যদি আপনি সকাল যে থেকে রাত অব্দি বললেন, একটু বলেন। হ্যাঁ, মুশকিলের ব্যাপার হচ্ছে আপনি যেগুলো বললেন কোনো কোনো বিজ্ঞানী ঠিক এইভাবেই দিন কাটান, হয়তো সারাদিন ল্যাবেই পড়ে আছেন। তবে সবাই সেরকম না, টিপিক্যাল বলছেন তো। আসলে বিজ্ঞানের আচ্ছা, টিপিক্যাল দিন অন্যান্য মানুষের মতোই, তবে আচ্ছা। কর্মক্ষেত্র অনুযায়ী বৈশিষ্ট্য আছে। বিজ্ঞানের বেশিরভাগ সময় কাটে কমিউনিকেশনে। এখনকার দিনে হুম, কমিউনিকেশন মানে ডিজিটাল কমিউনিকেশন, এবং একদম। সাধারণ মানুষ এতে অভ্যস্ত। এই ইন্টারভিউটা ডিজিটাল মোডেই হচ্ছে। তো এরকম একদম। প্রচুর কমিউনিকেশন হচ্ছে, সব সময় মিটিং হচ্ছে, সবকিছু। অন্যান্য সময় ছাত্রদের সঙ্গে আলোচনা করছে। হুম, আমরা গবেষণা করতাম, মনে আছে আমার সুপারভাইজারের সঙ্গে করুণাময়ী থেকে হাঁটতে হাঁটতে আমরা রাজাবাজার যাচ্ছি, পার্কে চক্কর হুম, কাটছি, কিন্তু তার মানে বিজ্ঞান একটা জিনিস কোথাও আটকে যাচ্ছে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে এটা কি করে এটাকে ঠিক বের করা যায় আর কি। তো এরকম এই হুম, আলোচনার ব্যাপারটা খুব চমৎকার একটা সময় ছাত্রদের সঙ্গে হয়। তো সেটা হয়। অথবা তিনি গবেষণাগারে গেছেন, পর্যবেক্ষণ করছেন, কম্পিউটার সিমুলেশন তৈরি করছেন, অথবা পড়াশোনা করছেন কোনো একটা ক্ষেত্রে। হুম, এছাড়া ধরুন টক, সেমিনার, কনফারেন্স এসবের প্রস্তুতি আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ থাকতে পারে অনেক।
তো এগুলো আছে বিজ্ঞানীর টিপিক্যাল দিনের মধ্যে। তারপরে তার ব্যক্তিগত পরিসর, সেখানে তিনি কি চিন্তা করেন বা ভাবেন তার বাইরে। আমি কলেজে একটা পড়াই, তাই পড়াশোনার কাজটা বেশি, গবেষণার সময় কম। তবে আমাদের ছাত্ররা আছে পিএইচডি করে যারা, তাদের সঙ্গে মিলিয়ে কাজটা চলে। আচ্ছা, অসাধারণ। আচ্ছা, ইউনিভার্সের এরকম কোনো জিনিস রয়েছে যেটা আপনাকে খুব বিস্মিত করে? ইউনিভার্স কেন, সবকিছুই আমার কাছে প্রবলভাবে বিস্ময়কর লাগে। যদি খুঁটিয়ে দেখা যায়, খুব ছোটখাটো জিনিসও খুব বিস্ময়কর লাগতে পারে। ধরুন একটা ক্র্যাক প্যাটার্ন বা কিছু, মানে সাধারণ জিনিস চোখে সবসময় পড়ছে, কল থেকে জল পড়ছে কিভাবে, জল বালতিতে পড়ার সঙ্গে যে স্ট্রাকচার হচ্ছে, একটু ভাবনা চিন্তা করলে দেখা যায় এটাতে অনেক জটিল ব্যাপার আছে এবং সেটা বোঝার আগ্রহটার থেকে অনেক কিছু জানা যায়। অতএব এই মানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সবকিছুই প্রবলভাবে বিস্ময়কর, এবং অল্প কিছু জানার সঙ্গে সঙ্গে এই বিষয়টা প্রবলভাবে বেড়ে যায়। ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি আসলে কি, নিউট্রিনো ধর্ম, নিউট্রিনো কিরকম ব্যাপার, প্রোটনের ক্ষয় হয় কিনা সত্যি, এরকম অনেক প্রশ্ন আছে। ইলেকট্রনের মাস কেন এটা, কমপ্লেক্স সিস্টেম বা সিনার্জেটিক্স একটা ক্ষেত্র এখনকার দিনের। তো এই ক্ষেত্রে আপনার গবেষণাটা হয় যে সবকিছু নিয়ে হতে পারে, যুদ্ধ, সমাজ, জীবনযাত্রা, বাণিজ্য, সবকিছুর উপর আলোকপাত করতে চাইছে এই ক্ষেত্র। তো আমি যেমন যে কোনো মানুষের পক্ষে বোঝা খুব শক্ত যে এক মানুষ কেন অন্য মানুষকে আঘাত করতে চায়, যুদ্ধ ব্যাপারটা কেন শান্তিপূর্ণ অবস্থার চেয়ে মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে। এই জিনিস সবসময় মানে বিস্ময়কর, বোঝা খুব মুশকিল, বোঝার কোনো জায়গাই নেই, এটা খুবই শক্ত। মানে আমি একটা কোট পড়েছিলাম, সেই কোটটা বলছে যে পিপল লাভ কনফ্লিক্ট ওভার কোঅপারেশন। তো এটা একটা অবজারভেশন, মানে এবং দেখা যায় যে এটা মানে ঘটনা সত্যি সত্যি তাই, মানে সামনে যে এখনকার যা অন্তত স্টেট, তাতে সেটা এরকম। একদম একদম। সেটা সে উত্তেজনার জন্য করে না, সে তার নিজে সবসময় এক মানুষ আর এক মানুষ হচ্ছে ক্ষমতাবান সেটা দেখাতে চায় সেই জন্য করে, সে জানি না। কিন্তু এই নিয়ে গবেষণা হচ্ছে, আলোকপাত করছেন মানুষে অনেকে, নিউরোফিজিওলজিক্যাল অরিজিন ব্যাপারটা কেন এরকম, সার্ভাইভালের সঙ্গে কি নিয়ে চিন্তা ভাবনা চলছে। আচ্ছা, এই কিছু 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 ক্ষেত্রে মানে ব্যাপারটা এখনকার দিনে কি এরকম দিকে চলে যাচ্ছে যে যেখানে আর্ট, সায়েন্স এগুলো মিলে যাচ্ছে, অর্থাৎ মানে যেখানে সোশিওলজির সঙ্গে সায়েন্স ঢুকে যাচ্ছে? ঠিক, এখন সবকিছুর সঙ্গেই সায়েন্স ঢুকে যাচ্ছে। সায়েন্স ঢুকে যাচ্ছে মানে আসলে বিজ্ঞানের যে সমস্ত, দুটো জিনিস আছে, একটা হচ্ছে যে বিজ্ঞানের যেসব মেথড তৈরি হয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো আছে প্রচুর পরিমাণ কাজ হচ্ছে এইসব নিয়ে, সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে, তারপরে ইকোনোফিজিক্স, এই সমস্ত সাবজেক্টে সরাসরিভাবে ব্যবহার হচ্ছে বিজ্ঞানের। এবং আরেকটা ইনসাইট, কমপ্লেক্স সিস্টেম সম্পর্কে যে ইনসাইট, নন লিনিয়ার সিস্টেম সম্পর্কে যে ইনসাইট, সেগুলো দেখা যাচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রগুলোর বাইরে নয়, কিছু ব্যতিক্রম নয়, তাদেরকে এইসবের মাধ্যমে বোঝার চেষ্টা হচ্ছে। মিলেমিশে তো যাচ্ছেই এখন সবকিছু, এমনকি মিউজিক তৈরি হচ্ছে যেভাবে, কিভাবে কনসিস্টেন্সির ব্যাপার, সবকিছু নিয়ে বিজ্ঞান তাতে প্রবেশ করছে এবং আলটিমেটলি মিলে যাচ্ছে। এখন একটা সেই সমন্বয়েরই সময়। একদম একদম। মানে আগে যেমন খুব ক্লিয়ার কাট ডিস্টিংশন ছিল, সেটা এখন আস্তে আস্তে সেই দাড়িটা ক্ষীণ হয়ে যাচ্ছে, এটাই। সেটা কি হয়ে যাচ্ছে, কিন্তু প্রফেশনালি খুব ডিস্টিংশন আছে, কিন্তু বাইরে দিক থেকে দেখতে গেলে যে মিলেমিশে যাচ্ছেই তো। একদম। আচ্ছা আচ্ছা, যেটা সবচেয়ে মানে বড় প্রশ্ন, যে কিভাবে মহাবিশ্ব শুরু হলো, তো যদি আমি মানে সবচেয়ে যেটা লোক মেনে নিয়েছে যেই থিওরি, বিগ ব্যাং থিওরি, তো সেটা সবাই রেফার করে। তো সেটা আসলে ঠিক কি হয়েছিল, যদি একটু আপনি বিস্তারে একটু বলতে পারেন, যদি একটু বলেন। হ্যাঁ, আমরা এখন যেটাকে বিগ ব্যাং থিওরি বলি সেটা ছিল না, তার বদলে যেটা মোটামুটি সবাই অ্যাকসেপ্ট করতো তার আগে, তাকে বলে হচ্ছে স্টেডি স্টেট থিওরি। মানে যেমন ইউনিভার্স আছে সেরকমই ছিল, সেরকমই থাকবে, কেননা ইউনিভার্সে আপাতত ভাবে তেমন কিছু পরিবর্তন দেখা যায় না। কিন্তু সেই থেকে পরে যখন দেখা গেল যে নিউক্লিওসিনথেসিস, মানে সমস্ত জায়গাতে ইউনিভার্সে একটা আশ্চর্য ব্যাপার, হাইড্রোজেন হিলিয়ামের রেশিওটা মোটামুটি 1:4 সব জায়গায় সমান, সেই সব সেটার কারণ কি, সেই ভাবতে ভাবতে গ্যামো প্রপোজ করলেন এই হট ব্যাং থিওরি। সেটা এরকম যে
অ্যাকচুয়ালি বিগ ব্যাং বলতে যে মহাবিস্ফোরণ ধরনের ঘটনা কিনা সেই বিষয়ে কিন্তু খুব নিশ্চিত হওয়া যায় না। হয়তো অনেক ছোট ছোট বিস্ফোরণ হয়েছে বা কিছু, ব্যাপারটা এরকম যে মোটামুটি 0 থেকে 10⁻⁻43 সেকেন্ড, খুবই ছোট, একে বলে প্ল্যাঙ্ক টাইম। এর মধ্যে কিছু একটা ঘটেছিল যা থেকে বর্তমান মহাবিশ্বের উৎপত্তি। এবার কিন্তু মুশকিল হচ্ছে যে সৃষ্টির এই যে সময়ের পর্যায়টা, এই সময়ে আপেক্ষিকতাবাদ, রিলেটিভিটি থিওরি এবং কোয়ান্টাম বলবিদ্যা, কোয়ান্টাম মেকানিক্সের একটা সমন্বয়ের যে প্রয়োজন, তা এখনো বিজ্ঞানীদের আয়ত্ত হয়নি। মানে ঠিক কি ঘটেছিল তখন, দেশকাল ক্ষেত্রের স্ট্রাকচার কেমন ছিল, সেটা পুরোপুরি নিশ্চিতভাবে বলা যায় না, ইউনিফিকেশন হয়। কিন্তু এটা মোটামুটি লোকে ভাবে যে মহাবিশ্বের এখন যা ভর, সেই সমস্ত ভর একটা খুব অল্প জায়গা। কিরকম অল্প জায়গা? 10⁻⁻35 মিটার, যেটাকে বলে প্ল্যাঙ্ক লেন্থ, এরকম একটা বাদামের খোসার মধ্যে গুটিয়েছিল। এটার মধ্যে যদি এতটা এনার্জি গুটিয়ে থাকে, তাহলে অসহনীয় একটা চরম উত্তপ্ত অবস্থা হয়েছিল। সেটাই পরবর্তীতে ছড়িয়ে পড়ে বর্তমান মহাবিশ্বের জন্ম দেয়। সেই জন্য একে বলে হট ব্যাং হাইপোথিসিস। আর এটা কেবল বাড়ছে সময়ের সাথে সাথে। এখনকার যা অবজারভেশন তা বলছে এটা বাড়ছে, এবং এই যে প্রসারণ সেটার একটা গতি আছে, মানে সেটার একটা অ্যাক্সিলারেশন আছে, দ্রুতি আছে, মানে সেই বাড়ার রেটটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এবং আরেকটাও আমি মানে একটু মানে আমি পড়ছিলাম, তো সেখানে বলছে যে মানে এটার ওই যে যেটা আপনি বললেন স্টেডি স্টেট থিওরি, তো সেখানে বলছে যে ঘনত্বটা এটা সমান থাকবে, ঘনত্বটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। মানে স্টেডি স্টেট থিওরিতে বলছিল, স্টেডি স্টেট থিওরি এখন ভ্যালিড নয়। তো এই স্টেডি স্টেট থিওরি কিন্তু এর মধ্যে আমাদের সবাই আছেন, মানে ধরুন নার্লিকার আছেন, হয়েলের সঙ্গে কাজ করেছেন, হয়েল আর বন্ডির সঙ্গে। থিওরিটা খুব সুন্দর। সেই থিওরিটা যেটা মানে ধরুন আমাদের একটা জিনিস মাপা যায়, তাকে বলে হাবলস কনস্ট্যান্ট, যে রেটে বিশ্বটা সম্প্রসারণ হচ্ছে। এবার ধরুন একটা জিনিস সম্প্রসারণ হচ্ছে, আবার তার ঘনত্ব একই থেকে যাচ্ছে। একই থেকে যেতে হবে, কারণ তারা বলছেন স্টেডি স্টেট মানে কি না, ইউনিভার্সের প্রত্যেকটা পয়েন্ট একই রকম, ডেনসিটি চেঞ্জ হতে পারে না, স্ট্রাকচার চেঞ্জ হতে পারে। তাহলে কি করে হবে? যদি আমার ভলিউম বেড়ে যায়, তাহলে আমার ডেনসিটি যদি একই থাকে, তার মানে নিশ্চয়ই কোথাও থেকে একটা মাসের আমদানি হচ্ছে। একদম একদম। এই মাসটা কোত্থেকে হবে? তো তারা বললেন যে দেখো, মাসের আমদানি করতে হবে ঠিকই, কিন্তু সেটা খুব সামান্য জায়গায় জায়গাতে কিছু কিছু অল্প অল্প মাস যদি তৈরি হয় তাহলেই হবে। কি করে তৈরি হয় সে বিষয়ে তারা বলতে পারছেন না তখনকার দিনে। তো বলতে পারছেন না, তারা বলছেন যে কিছু কিছু তৈরি হলে এটার সঙ্গে খাপ খেয়ে যাবে। এখন আমরা সেটা ভাবি না, এখন ওরকম ভাবে মাস তৈরি হচ্ছে, এনার্জি ভায়োলেটেড হচ্ছে লার্জ স্কেলে, এরকম ভাবার দরকার হয় না। তার বদলে এখন যেটা এসে দাঁড়িয়েছে যে মানে আমরা দেখছি সুপারনোভার ডেটা থেকে যে ইউনিভার্স তো বাড়ছে এবং সেই বাড়ার একটা অ্যাক্সিলারেশন আছে। তো সেটা করার জন্য এক ধরনের এনার্জির প্রয়োজন হচ্ছে। এই এনার্জি যেটা প্রয়োজন হচ্ছে তাকে বলে ডার্ক এনার্জি। কারণ ডার্ক মানে হচ্ছে ফর্মটা, মানে কি দিয়ে এই ডার্ক এনার্জি তৈরি জানা নেই। এই ডার্ক এনার্জিটা এমন যে তার ডেনসিটি চিরকাল একই আছে। এই ডার্ক এনার্জির ডেনসিটি একই আছে, অন্য জিনিসের ডেনসিটি কমে যাচ্ছে, রেডিয়েশনের ডেনসিটি পড়ে যাচ্ছে, ম্যাটারের ডেনসিটি পড়ে যাচ্ছে। ডার্ক এনার্জি ডেনসিটি প্রথম দিকে খুব সামান্য ছিল, কিন্তু এখন আস্তে 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 ধরে ফেলেছে, এবং ধরে ফেলার পর এখন সেটা এই রেডিয়েশন আর ম্যাটারের চেয়ে বেশি হয়ে গেছে। কারণ রেডিয়েশন আর ম্যাটার সমানে পড়ছে, রেডিয়েশন সবচেয়ে তাড়াতাড়ি পড়ছে, ম্যাটার পড়ছে আর একটু কম রেটে, কিন্তু এই ডার্ক এনার্জি কনস্ট্যান্ট রেটে থেকে যাচ্ছে। এখনকার তত্ত্ব অনুযায়ী এই ডার্ক এনার্জি ডেনসিটিটা কিছুটা ওই হোয়েলদের কনস্ট্যান্ট ডেনসিটির সঙ্গে সমতুল্য, কিন্তু পুরোপুরি নয়, কারণ এখানে অন্যান্য ডেনসিটি গুলো ভ্যারি করে। আচ্ছা আচ্ছা, তো এটা কেন হচ্ছে, মানে এই ডার্ক এনার্জির ক্ষেত্রে কেন এটার ডেনসিটি একদম কনস্ট্যান্ট, এটা কেন? ডার্ক এনার্জি কনস্ট্যান্ট কেন, এটা সহজে ঠিক বোঝার উপায়, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করছি। ধরুন আইনস্টাইন যখন কাজ করছেন জেনারেল রিলেটিভিটি নিয়ে, তখনকার দিনে জানা ছিল যে ইউনিভার্স কিছু বদলায় না, এবার জেনারেল রিলেটিভিটির থিওরিটা কিছুর উপর একটা লাগাতে হবে। তো উনি লাগাতে গিয়ে দেখছেন যে আমি যদি ইউনিভার্সের উপরে তত্ত্বটা লাগাই, তাহলে মুশকিল হচ্ছে যে ইউনিভার্সটা স্টেবলই থাকছে না। সেটাকে যদি আমাকে স্টেবল করতে হয়, আমাকে একটা টার্ম যোগ করতে হয়। এই টার্মটাকে অনেকে বলেন ল্যামডা টার্ম। তো আইনস্টাইন সেটা যোগ করলেন। যোগ করে আমরা দেখতে পাই যে সেই এই টার্মগুলোর মোটামুটি ম্যাগনিটিউড যে থিওরি থেকে আসুক না কেন একই রকম। এই যে রেটে ম্যাটার তৈরি করতে হয়, ডার্ক এনার্জি ডেনসিটি, এগুলো মোটামুটি কাছাকাছি। তো আইনস্টাইন এই টার্মটা অ্যাড করলেন, ল্যামডা টার্মটা অ্যাড করে বললেন যে এরকম তাহলে তত্ত্বটা হবে। স্টেডি স্টেট রাখতে গেলে আমাকে একটা ল্যামডা টার্ম অ্যাড করতে হবে। আবার তার কিছুদিন পরে আবিষ্কার হলো যে না, ইউনিভার্স তো বাড়ছে, কেননা এক্সপেরিমেন্ট থেকে দেখা যাচ্ছে সুপারনোভা এই সমস্ত আমাদের গ্যালাক্সি ডেটা থেকে, রেড শিফটের থেকে
যে ইউনিভার্স ক্রমশ বাড়ছে, তখন আইনস্টাইন বললেন তাহলে তো স্টেডি নয়, বাড়ছে তো, তাহলে আর ল্যামডা দরকার নেই, বলে ওটাকে উনি ফেলে দিলেন। আবার তার অনেকদিন পরে দেখা গেল যে ইউনিভার্স বাড়ছে, কিন্তু সেটা বাড়ছে অ্যাক্সিলারেটেড রেটে। তখন লোকে আবার সেই ল্যামডা টার্মটা এনে সেখানে ঢোকালো। তো এইরকম ভাবে, মানে টেকনিক্যালি বলছি, কিন্তু বুঝতে খুব অসুবিধা হবে না, যে এইভাবে ল্যামডা টার্মটা যাওয়া আসা করছে। এবং এখন দেখা যাচ্ছে যে এটা মানে একটা কনসিস্টেন্ট ব্যাপার, এটা না থাকলে ইউনিভার্সের স্ট্রাকচার তৈরি হওয়া নিয়েও সমস্যা হবে, মানে যেটাকে বলে ল্যামডা সিডিএম কসমোলজি, কোল্ড ডার্ক ম্যাটার উইথ ল্যামডা। তো এরকম বিভিন্ন দিক থেকে দেখা যাচ্ছে যে ল্যামডা টার্মটা প্রয়োজন আছে, এবং এটা কনস্ট্যান্ট থাকলে জিনিসটা খুব আশ্চর্য একটা ধর্ম হয়, সেটা হচ্ছে প্রেশারটা নেগেটিভ হয়। কিন্তু ঠিক এই নেগেটিভ প্রেশারটাই দরকার, অন্য কোনো জানা আমাদের কোনো জিনিস নেই যাতে নেগেটিভ প্রেশার আছে, এই ডার্ক এনার্জিতেই একমাত্র সেটা হয়। কিন্তু তার ডার্ক এনার্জিটা কি দিয়ে হয় সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা আচ্ছা, মানে থিওরিটিক্যালি আপনারা পেয়েছেন, বাট এটা কোনো প্র্যাকটিক্যাল কোনো ইয়ে নেই এখন। প্র্যাকটিক্যালি মানে হচ্ছে এটাকে না দিলে না বোঝা যায় যে ইউনিভার্সে আদৌ কোনো স্ট্রাকচার কি করে তৈরি হলো, না বোঝা যায় যে কেন গ্যালাক্সি গুলো অ্যাক্সিলারেটেড রেটে সরে যাচ্ছে, কোনোভাবেই বোঝা যায় না। একদম একদম। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা, ইউনিভার্স কি সত্যি ইনফিনিট? ইউনিভার্স ইনফিনিট নয়, কারেন্ট একটা সাইজ আছে, ধরা যাক মোটামুটি সাইজ হচ্ছে 45-46 বিলিয়ন লাইট ইয়ার এখন এর সাইজ। তো এটা তো সহজে ধারণাতে এত বড় ডিস্টেন্স আসে না, ইনফাইনাইট ভাবলে ক্ষতি নেই, কিন্তু ইনফাইনাইট নয়। আচ্ছা, এর মানে আমি মানে ছোটবেলায় আমার খুব কৌতূহল হতো, আমি জাস্ট মানে আউট অফ কিউরিসিটি জিজ্ঞেস করছি, এই ইউনিভার্সের বাইরে কি আছে? এটা কি কোনো থিওরিস্ট বা কেউ কেউ কি কিছু বলতে পেরেছে এই নিয়ে? থিওরিস্টের ব্যাপার না, থিওরিস্ট হচ্ছে মানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজি। স্ট্যান্ডার্ড কসমোলজি বলছে যা আছে সেটাই ইউনিভার্স, একটা পয়েন্ট থেকে সেটা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনে তৈরি হয়েছে প্ল্যাঙ্ক টাইমে, এবং যা দেখছি আমরা সেটা ইউনিভার্সের বাইরে কিছু আছে কিনা সেটা এই তত্ত্বের মধ্যে, স্ট্যান্ডার্ড কসমোলজির মধ্যে বলা সম্ভব নয়। অন্য অনেকে বলছেন যে তা নয়, দেখো অনেক কিছু বুঝতে গেলে হয়তো, এমনকি কোয়ান্টাম মেকানিক্সও হয়তো ঠিক মতো বুঝতে গেলে এটা কল্পনা করা যেতে পারে যে অনেক ইউনিভার্স তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং তাদের একসঙ্গে আরেকজনের কিছু এক্সচেঞ্জ ঘটে, এটাকে আমরা ধরুন মাল্টিভার্স কেউ কেউ বলছেন। তো মাল্টিভার্স নিয়ে বহু তত্ত্ব রয়েছে। তো এই জিনিসপত্র তো মানে ধরুন এক্সপেরিমেন্টের বেসিসে বোঝা যাচ্ছে না, কোনো কোনো জায়গাতে যেখানে কনসিস্টেন্সির অভাব হচ্ছে সেখানে এরকম মাল্টিভার্সের তত্ত্ব হয়তো কাজে লাগছে। অথবা যারা আরেকটু এক্সপ্লোর করছেন, কেউ কেউ ভাবছেন যে এটা সময়ের ব্যাপারটা বোঝার চেষ্টা করছেন, তাদের কাছে মনে হচ্ছে যে ইউনিভার্সের বাইরে অন্যান্য ইউনিভার্স এরকম থাকতে পারে একই ধরনের। যেমন একসময় মানুষে ভাবতো যে গ্যালাক্সি ট্যালাক্সির ধারণা যখন হলো, তখনও মানুষ ভাবতো যে বাইরে যেগুলো আছে ছায়া ছায়া টেলিস্কোপে দেখা যায় ওগুলো কিছু না, ডাস্ট ক্লাউড দু একটা। বিজ্ঞানীরাও অনেকদিন বুঝতে পারেনি যে এই যেগুলোকে নেবুলা ডাস্ট ক্লাউড ভাবা হচ্ছে সেগুলো যে আমাদের গ্যালাক্সির মতোই আরো গ্যালাক্সি। প্রথম আমাদেরকে এটা বললেন দার্শনিক কান্ট বললেন, যদি আমাদের শাস্ত্রে এরকম বলছে যে আরো বহু এরকম বিশ্ব আছে আমাদের মতো, কিন্তু ওয়েস্টার্ন সায়েন্সে আমরা দেখতে পাই যে দার্শনিক কান্ট বলছেন যে এই সমস্ত জিনিসগুলোকে আমরা আইল্যান্ড ইউনিভার্স বলতে পারি, গ্যালাক্সি গুলোকে, এটা সেরকমই হয়তো হবে। পরে দেখা গেল যে সেটাই সত্যি কথা। এমনি ইউনিভার্সের ব্যাপারে এরকম কোনো অবজারভেশন নেই, ইউনিভার্সের বাইরে কিছু আমরা দেখতে পাই না, কেননা আমরা একটা লাইট কোণের মধ্যে পড়ে আছি এক একটা জায়গাতে, যেখানে কোনো জিনিস আমাদেরকে এফেক্ট করতে পারে সেই রেঞ্জটার মধ্যে আমাদের সীমাবদ্ধতা, তাকে আমরা আপেক্ষিক অবাধ অনুযায়ী আমরা ছাড়িয়ে যেতে পারি না। তাই বলা যায় যে আমরা কিছুটা ব্লাইন্ড, কিন্তু সেই অবস্থাতে আমরা অনেক রকম স্পেকুলেশন করছি, বোঝার চেষ্টা করছি যে এটা সত্যি সত্যি একটা ইউনিভার্স না অনেক ইউনিভার্স একসঙ্গে রয়েছে। আউট অফ দ্য হ্যাঁ সরি বলছি আউট অফ দ্য স্ট্যান্ডার্ড মডেল, ব্যতিক্রমী চিন্তা এগুলো। আচ্ছা, হ্যাঁ মানে এই মাল্টিভার্স নিয়ে তো অনেক সিরিজও হয়েছে, মানে হলিউডে যদি আমি বলি রিসেন্টলিও হয়েছে। আপনি কি মানে হার্ড সায়েন্স স্টোরি আছে? হ্যাঁ দেখেছি, অনেক সিনেমা এরকম দেখি, আমি তো খুবই ভালোবাসি মুভি দেখতে, বিশেষ করে ভালো সায়েন্স ফিকশন। অতএব দেখেছি কল্পনার মানে সিনেমা তো মূলত একটা কোনো ধারণাকে অবলম্বন করে তারপর তার কল্পনার বিস্তার ঘটবে, এবং সেই দিকটা মানুষের ভালো লাগবে। সে যেখানে যেতে পারে বিজ্ঞান বলতে পারে না যে এটা খুব সত্যি কথা, কেননা সে তো এম্পিরিক্যাল, তাকে তো হাতে কলমে দেখতে হবে এটা হচ্ছে কিনা। ঠিক 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 একদম।
মাই গড, আসবো আমি এই জিনিসগুলো নিয়ে আরেকটু ইয়েতে আসবো। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন যে আমরা যদি রিলিজিয়াস স্ক্রিপচার্স কিংবা মাইথোলজিক্যাল রেফারেন্সের দিকে যাই, তাহলে আমরা দেখবো যে ইউনিভার্স বা যদি বলি আমাদের পৃথিবী, এর ধ্বংসের নানান নানান মতবাদ রয়েছে বিভিন্ন রকম ধর্মগ্রন্থে। তো অ্যাকর্ডিং টু সায়েন্স, আপনার কি মনে হয় পৃথিবী বা ইউনিভার্সের শেষ কিভাবে হতে পারে? স্ট্যান্ডার্ড কসমোলজি কি বলে সেটা বলা যায়, স্ট্যান্ডার্ড কসমোলজি অনুযায়ী ইউনিভার্স বেড়ে চলবে। সূর্য আচ্ছা। এবং অন্যান্য যেসব তাপ বিকিরণকারী বস্তু আছে যা থেকে ইউনিভার্স উত্তপ্ত হয়, তার থেকে সমস্ত তাপ এন্ট্রপিক ডিগ্রি অফ ফ্রিডম ক্যাওসে ফিরে যাবে, যা থেকে আবার নতুন কিছু সৃষ্টি হবে না। তো সে বলছে যে ইউনিভার্স ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে এবং জীবন তার বহু আগেই নিশ্চিহ্ন হয়ে গেছে, নতুন করে সৃষ্টি হওয়ার প্রশ্ন নেই। তবে এর বাইরে অন্যান্য ধারণা, সাইক্লিক ইউনিভার্স এসবও রয়েছে। এখনকার ডেটা অনুযায়ী সেইগুলো খুব একটা তাদের কনসেনসাস খুব ভালো নয়, কিন্তু এর মার্জিনের মধ্যে অনেক রকম থিওরি আছে। মোটামুটি কনসেনসাস হচ্ছে যে এরকম ইউনিভার্স ঠান্ডা হয়ে জুড়িয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আচ্ছা, আপনার কি মনে হয় মানে যে তার মানে যেটা আপনি বললেন যে তার অনেক আগেই মানব সভ্যতা চলে যাবে, তো সেটাও তাও কোনো কি মানে তার এস্টিমেটেড কোনো ইয়ে আছে, মানে যে সাল বা বছর এরকম কি আছে যে আজ থেকে এত বছর পর হতে পারে এটা, বা এরকম কিছু? মানব সভ্যতা নিয়ে তো বলা যাচ্ছে না। ধরা যাক যে মানব সভ্যতা এর আগে অন্যান্য গ্রহ ইত্যাদিতে ছড়িয়ে পড়লো কোনোভাবে, এবং তারপরে সেই সভ্যতা ইভলভ করতে লাগলো। এবং একটা কোট আছে না যে দেয়ার ওয়াজ ফিজিক্স লং বিফোর বায়োলজি ওয়াজ এন্ড ইট উড পারসিস্ট মাচ আফটার বায়োলজি উড নট বি দেয়ার। তো একদম। ধরুন কোনোভাবে জীবন এই আমরা যেরকম ভাবি কার্বনিক লাইফ ফর্ম, বায়োলজিক্যাল যন্ত্রকে ছাড়িয়ে অন্য কোনো একটা ভাবে সে অস্তিত্বে বজায় রাখতে শিখলো, তখন সেটা ধ্বংস হবে না। কিন্তু যদি এই আমরা বায়োলজিক্যাল অস্তিত্বের মধ্যে আমাদের কার্বন, জল এইসবের মধ্যে জীবনকে বেঁধে রাখতে চাই, বা যদি বলি যে সেটা সে অন্যদিকে ইভলভ করবে না, তাহলে সে জীবন তো নিশ্চিহ্ন হয়ে যাবে। আচ্ছা, আপনি যেটা এক্ষুনি বললেন, কোথাও কি এটা আত্মা বা সোল এই কনসেপ্টটাকে সিগনিফাই করে যে অন্য করতে পারে ফর্মে চেঞ্জ? আচ্ছা। করতে পারে, কিন্তু মুশকিল হচ্ছে যে বিজ্ঞান তো চলবে ওই যে বললাম মেজারমেন্ট, এম্পিরিক্যাল, সব জায়গায় ঘটছে এরকম সব জিনিস নিয়ে। তো আমরা এখন অনেক রকম জানতে পারছি, নিউরো বা ফিজিওলজিস্টরা বলছেন অনেক রকম অভিজ্ঞতার কথা মানুষের মিলে যায় সেগুলো, সোল ইত্যাদি বলছেন, আমাদের শাস্ত্রে বলছে, অনেক সাধক উপলব্ধি করছেন। এই সমস্ত ডিগ্রিগুলো আছে, কিন্তু এই ডিগ্রিগুলো বিজ্ঞানের পাতায় আসছে না। তার কারণ হচ্ছে যে এগুলো রিপিট করা যায় না। একজন যেটা বলছেন উপলব্ধি করছেন, সেটা অন্য মানুষের বুঝতে পারছেন না, উপলব্ধি করতে পারছেন না। তো জীবন তো একটা সামগ্রিকভাবে বিজ্ঞান চলবে, তো সেইভাবে সেই জন্য তারা বিজ্ঞানের পাতায় ঠিক ঢুকতে পারছে না। কোথাও একটা ওই ফর্মুলা থিওরির মধ্যে পার্থক্য। ফর্মুলা থিওরি নয়, আমি বলবো যে একটা ধরুন একটা কোনো জিনিস, একটা এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট যদি আমি এখানে করতে পারি, আপনিও আপনার ওখানে বসে করতে পারেন, মানে যদি আমাদের সবারই একই রকম রিসোর্স থাকে এবং তার ফল একই রকম, এটা বিজ্ঞানের দরকার। বিজ্ঞানে এটা দরকার। বিজ্ঞান হচ্ছে একটা এম্পিরিক্যাল সায়েন্স, মানে পরীক্ষালব্ধ সত্য। আপনি যতই ফর্মুলা, অঙ্ক ইত্যাদি করুন না কেন, শেষ অবধি এক্সপেরিমেন্টই শেষ কথা বলবে। তো এখানে এই এক্সপেরিমেন্টটা, ধরুন আমি বললাম যে আমি আত্মা ইত্যাদি উপলব্ধি করলাম, এরকম ব্যাপার, কিন্তু আপনি সেটা তো এক্সপেরিমেন্ট করতে পারছেন না, করে দেখতে পাচ্ছেন না যে এটা সত্যি। যদি না আপনিও সাধনা করেন, কিন্তু মানুষে তো সেভাবে সাধনা সবাই করতে চান না, বা সম্ভব নয়, মনের দিক থেকেও পারছেন, তাহলে সেটা সকলে পারছে, সেই জন্য সেটা স্ট্যান্ডার্ড বিজ্ঞানের খাতায় ঢুকতে পারছে না। একদম, কারণ ইউনিফর্মিটি আনা তো সম্ভব নয়। একদম। আচ্ছা, আপনি বলছিলেন ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি সায়েন্স, তো সেটা নিয়ে যদি একদম মানে লেম্যান কে বোঝানোর জন্য যদি একটু বলেন, যে সাধারণ মানুষ যেই টার্মগুলো যে শোনে, প্রচন্ড উৎসাহ আসে, কিন্তু তারপরে খুব গণিতের কচকচানি দেখলে একটু ভয়ও লাগে, তো একটু যদি বলেন যে সোজা ভাষায় কি ডার্ক ম্যাটার বা এই ডার্ক এনার্জি? বোঝা যায় না তা না।
ধরুন আমরা ম্যাটার বলতে কি বুঝি? ম্যাটার বলতে বুঝি আমার সামনে টেবিল আছে, এখানে ওয়েবক্যাম আছে, আলো আছে, আপনার কাছে সব আছে, ভালো ভালো ক্যামেরা আছে, স্টুডিও সেটআপ আছে। এই সব জিনিস কি দিয়ে তৈরি? তো মানুষে জানে হ্যাঁ। যে মানুষে বলবে হ্যাঁ আমি যদি ভেতরে যাই আমি দেখবো যে সবকিছু ওই প্রোটন, নিউট্রন এইসব দিয়ে তৈরি। সামান্য ইলেকট্রনের ভর খুবই সামান্য, তাই ইলেকট্রনকে ধরতে পারেন নাও ধরতে পারেন। তো ইলেকট্রন ছেড়ে দিলে বেশিরভাগ ভরটা কোথা থেকে আসছে? এই প্রোটন আর নিউট্রন থেকে। একদম, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো এই প্রোটন আর নিউট্রন এদেরকে আমরা বলি বেরিয়নিক ম্যাটার। বেরিয়নিক মানে ভারী ম্যাটার, বেরিয়নিক। এই বেরিয়নিক ম্যাটারে আপনার মানে আমরা জানি যে তাদের কোয়ার্ক কম্পোজিশন কি ইত্যাদি। তো এইবার দেখা যায় যে আমাদের ওই বলছিলাম আগেও যে নিউক্লিওসিনথেসিস মানে যে সময় প্রথম নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল মহাবিশ্বে, সেই সময় কিছু কিছু পদার্থ এলিমেন্টাল অ্যাবান্ডেন্স বলি আমরা, ধরুন হাইড্রোজেন এতটা তৈরি হলো, হিলিয়াম এতটা, লিথিয়াম এতটা, এরকম ধরনের একটা অ্যাবান্ডেন্স পাওয়া যায়। তো এইটা যদি আমি ব্যাখ্যা করতে চাই আমরা দেখি যে সেখান থেকে আমাদের এই ধরনের জিনিস বেরিয়নিক ম্যাটার এর ডেনসিটি কিন্তু খুব সামান্য আসে, ধরুন 5% ইউনিভার্সে যা আছে তার। আচ্ছা। বাকি 95%ই অজ্ঞাত ধরনের বস্তু এবং এনার্জি দিয়ে তৈরি। এই 95%-এর ভেতরে মোটামুটি ধরুন 68 ভাগ কি 65 ভাগ হচ্ছে আমরা বলি ডার্ক এনার্জি, আর বাকি 35 ভাগকে আমরা বলি ডার্ক ম্যাটার। তো এই ডার্ক ম্যাটার থাকা প্রয়োজন, নইলে গ্যালাক্সি গুলোর স্ট্রাকচার দাঁড়ায় না। ডার্ক এনার্জি থাকা প্রয়োজন, নইলে ইউনিভার্সের এক্সপ্যানশন এবং তার অ্যাক্সিলারেশন ব্যাখ্যা করা যায় না। অতএব এটা শুনলে খুব আশ্চর্য লাগে যে আমরা যেটা জানি এই প্রোটন, নিউট্রন এই ধরনের জিনিস এবং অন্যান্য বেরিয়ানিক খুবই সামান্য, তো এই জিনিসগুলো মাত্র 5% আমরা যেটা দেখতে পাচ্ছি। ইউনিভার্সের বাকি 95%ই সে ধরনের বস্তু নয়। তো সেই ডার্ক ম্যাটার কি ধরনের জিনিস এই নিয়ে অনেকে কাজ করেছেন, আমরাও করেছি, আমাদের তত্ত্ব আছে ডার্ক ম্যাটার কি ধরনের হতে পারে, ডার্ক এনার্জি কি ধরনের হতে পারে, অন্য বিজ্ঞানীদেরও সেই বিষয়ে তত্ত্ব আছে। তো সেই গুলো তত্ত্ব, কিন্তু সেগুলো কোনোটাই মানে বলা যায় না যে নির্দ্বিধায় যে এটাই সত্যি। সকলেই আমরা এক্সপেরিমেন্টের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করি এবং আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই এক্সপেরিমেন্টের সঙ্গে অনেকটা ভালো মিল পাওয়া যায়, কিন্তু এমন ভাবে বলার মতো নয় যে এটাই হবে অন্যটা নয়। তাহলে আমরা যে বলি যে সমস্ত কিছু, সমস্ত ম্যাটার সেটা হচ্ছে পরমাণু দ্বারা গঠিত এবং পরমাণুর মধ্যেই তিনটে জিনিসই থাকে এবং এর আরো, হ্যাঁ কিন্তু আচ্ছা মাত্র 5%। হ্যাঁ, আচ্ছা। তো মানে আমি যখন মানে যখন আমি স্কুলে ছিলাম তখন আমি শুনেছিলাম যে পজিট্রন, তারপর এরকম বিভিন্ন ইয়েও থাকে, ম্যাটারও থাকে। এগুলো কি কোথাও ডার্ক ম্যাটার নাকি? না, পজিট্রন যেটা বললেন সেটা হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, এদেরকে আমরা বলি অ্যান্টি পার্টিকেল, অ্যান্টি ম্যাটার। অ্যান্টি ম্যাটার মানে সমস্ত পার্টিকেলেরই করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল আছে। যেমন ধরুন কোনো পার্টিকেলের ক্ষেত্রে অ্যান্টি ম্যাটার একই, যেমন ফোটনের ক্ষেত্রে অ্যান্টি ফোটন আর ফোটন একই, ইলেকট্রনের ক্ষেত্রে আলাদা। নিউট্রিনো ফোটনের মতো, তারও ভর খুব সামান্য, কিন্তু তার কিন্তু অ্যান্টি নিউট্রিনো আর নিউট্রিনো এক নয়, দুজনের হেলিসিটি আলাদা। তো এদেরকে আমরা অ্যান্টি পার্টিকেল বলি। সব পার্টিকেলের অ্যান্টি পার্টিকেল আছে, সব কোয়ার্কের অ্যান্টি কোয়ার্ক আছে, সব লেপটনের অ্যান্টি লেপটন আছে, কিন্তু ইউনিভার্সে খুব কম। ম্যাটারের তুলনায় 10⁻⁻10 এই রেশিওতে কম। কেন কম আমরা ঠিক জানি না, কিন্তু আমরা জানি যে এই ইউনিভার্সটা আমরা যেখানে রয়েছি সেটা ম্যাটার ডমিনেটেড, অ্যান্টি ম্যাটার ডমিনেটেড নয়। আমরা পাই কসমিক রেতে ওরকম পাবো, আমাদের অ্যাক্সিলারেটরে তৈরি হবে অ্যান্টি পার্টিকেল, আমাদের মেডিকেল ফ্যাসিলিটিতে অ্যান্টি পার্টিকেল দিয়ে টোমোগ্রাফি হচ্ছে, তৈরি করতে হচ্ছে, স্বাভাবিকভাবে নেই। এবং এই অ্যাসিমেট্রি মানে ম্যাটারের উপর অ্যান্টি ম্যাটারের অ্যাসিমেট্রি পরিমাণগতভাবে 10⁻10 এই রেশিওতে, এইটা না হলে এখনকার দিনের স্ট্রাকচারটা তৈরিও হতো না। কিন্তু এই অ্যাসিমেট্রিটা কেন আছে সেটা স্পষ্টভাবে বলা সম্ভব নয়। থাকতেই পারতো ইউনিভার্সটা পুরোপুরি ওইগুলো দিয়েই তৈরি হতে পারতো, অথবা একই রকম ভাবে তো একসঙ্গে থাকতে পারেন, একসঙ্গে থাকলে ম্যাটার অ্যান্টি ম্যাটারে মিলে এনার্জিতে ফিরে যাবে, স্ট্রাকচার তৈরি হয়। সেরকম নয়। অতএব স্ট্রাকচার তৈরি হতে গেলেই এটা দরকার যে অ্যান্টি ম্যাটার থাকলে খুব সামান্য, কারণ নইলে অ্যান্টি ম্যাটারের অ্যানিহিলেশন হয়, এনার্জি তৈরি হবে। ইন আ ফ্ল্যাশ দ্য ইউনিভার্স উড ডিসঅ্যাপিয়ার। তো সেটা আমাদের ইউনিভার্সে আমরা জানি আমরা আছি, আমরা তো নিশ্চিহ্ন হয়ে যাচ্ছি না, এবং দেখা যায় যে ম্যাটার ডমিনেটেড ইউনিভার্স এটা। আচ্ছা আচ্ছা।
এবং মানে এটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো যে মাত্র 5% কোনো একটা ওই পরমাণুর মধ্যে কেবল এটা আছে, বাকি 95% এমন ম্যাটার যেটা আমরা জানি না। না। মাই গড, ওয়াও। আচ্ছা, আহ, আচ্ছা, আপনার কি মনে হয় পৃথিবীর বাইরেও কি প্রাণ আছে? দেখুন, আমার কবিগুরু বলছেন বিশ্ব ভরা প্রাণ। তো আমিও তার সঙ্গে আমি মোটামুটি একমত যে হ্যাঁ, তো আমরা এখন আসলে প্রাণ বলতে আমরা আমাদের মতোই প্রাণ ভাবি। তো আমি হুম, আপনাকে বললাম হুম, ছোটবেলায় আমরা অনেক রকম ধরনের প্রাণ নিয়ে চিন্তা ভাবনা করতাম, মানে আমি আর বাবা, আমি তখন খুব ছোট, কিন্তু তখন আমরা এসব চিন্তা ভাবনা করতাম। তো এরকম অসংখ্য ধরনের প্রাণ থাকতে পারে, যেমন অ্যাসিমভের কল্পবিজ্ঞানে আমরা দেখতে পাই, বা তার সেই চিন্তা ভাবনার কথা তিনি লিখেছেন। শাস্ত্রে দেখতে পাই যে অনেক রকম প্রাণের কথা বলছে। তো এখন হুম, সূক্ষ্ম নানা প্রাণের কথা। তো এখন সেই সমস্ত প্রাণ তো আমরা অত বুঝতে পারি না যে সে আছে কি নেই। তো থাকতে পারে, কারণ না শুধু একটা জায়গাতে আমরা একটেরে হয়ে পড়ে আছি, এটা ভাবতে খারাপ লাগে। যেমন লোকে ড্রেক স্ট্যাটিস্টিক্স এর কথা বলে যে আমাদের শুধু এরকম জল কার্বন বেসড প্রাণ থাকা, তারই সম্ভাবনা বেশ ভালো। তবে ওইটা হুম, একটা মুশকিল যে ধরুন প্রাণ যখন অন্য প্রাণের কন্ট্যাক্টে আসে, যেমন ভাইরাস এবং আমরা, ধরুন আমরা এবং অ্যালিয়েন সভ্যতা, অনেক সময় হুম, অ্যানিহিলেশনের চান্স থাকে। যতদিন একটা সভ্যতার চারদিকে পাহাড় পর্বত তোলা থাকে, অন্য সভ্যতা এসে আক্রমণ না করে, ততক্ষণ সেই সভ্যতা তার মতো থাকতে পারে। তো এমন হতে ঠিক, পারে যে আমরা হয়তো সেই শক্তি সামর্থ্য এখনো অর্জন করিনি ওই সমস্ত বিভিন্ন প্রাণের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার মতো। এটা হতে পারে। একদম, একদম। হয়তো অনেক এবং ডিস্টেন্স সেপারেটেড, মানে সেই ডিস্টেন্স আমরা স্কেল করতে পারি না হয়তো। এটা হতে পারে। হুম, যেমন রিসেন্টলি বলা হচ্ছিল যে মানে স্যাটার্নের যেই চাঁদ রয়েছে, স্যাটার্নের যে কটা চাঁদ রয়েছে, তো তার মধ্যে বোধহয় টাইটান বা এরকম সেখানে বোধহয় একটা লক্ষণ আছে, এরকম থাকার সম্ভাবনা রয়েছে এরকম। টাইটানের টাইটানের সারফেসের তলাতে জলের সমুদ্র আছে এরকম মনে করা হয়। হুম, এবং সে হুম, কিন্তু হ্যাঁ, কিন্তু সেইটার ভেতরে কি ধরনের, মানে তার কাছাকাছি প্রোব উড়ে গেছে, কিন্তু তার ভেতরে প্রোব যায়নি। অতএব তার ভেতরে প্রাণ বা প্রিমিটিভ পর্যায়ের প্রাণ থাকার সমান আমাদের মতো কোনো ব্যাকটেরিয়াল লাইফ ফর্ম কিছু আছে কিনা সেটা সরাসরি ভাবে তো স্যাম্পল করা সম্ভব হয় না। স্বাভাবিক, একদম। আহ, হ্যাঁ, হয়তো তারাও হয়তো এরকম এক্সপেরিমেন্ট করছে, এরকম হয়তো বোঝার চেষ্টা করছে, এখানে আসার চেষ্টা করছে হয়তো অন্য কোনো গ্যালাক্সি থেকে। হতে সেটাও পারে। হয়তো হতে পারে। কল্পবিজ্ঞানে দেখতে পাই আমাদের মধ্যেই অনেকে অ্যালিয়েন আছে, চেহারা টেহারা আমাদের মতো ফর্মে রেখেছে, তারা চেহারা সাজাতে পারে, তাই হয়তো আছে, যার অসুবিধা কি একদম, আছে। একদম, শীর্ষেন্দুর বইতে একদম। আছে যে ভূতেদের সঙ্গে সহজভাবে মানুষে আছে, অ্যালিয়েনদের সঙ্গেই বা থাকতে অসুবিধা কি। ঠিক, ঠিক। আচ্ছা, আম, আচ্ছা, এখনো অবধি এরকম তাও কতগুলো আমাদের পৃথিবীর মতন এক্সো প্ল্যানেট ডিসকভার হয়েছে যেখানে এরকম প্রাণ থাকার সম্ভাবনা রয়েছে? আপনার কি কোনো ইয়ে আছে, সে একটু যদি বলেন। এটা আপনি কেপলার মিশনের ডেটা দেখলেই যে কেউ জানতে পারবেন যে মোটামুটি 4000টা কনফার্মড এক্সোপ্ল্যানেট আছে, মানে এখনো অব্দি কনফার্ম এক্সোপ্ল্যানেট পাওয়া গেছে। এক্সোপ্ল্যানেট আচ্ছা, মানে সোলার সিস্টেমের বাইরের প্ল্যানেট। এর মধ্যে আচ্ছা, প্রাণ থাকার সম্ভাবনা কেপলার মিশনের ডেটা বলছে মোটামুটি ধরুন 2 ডজন, 24টার মতো প্ল্যানেট হ্যাবিটেবল জোনের মতো জায়গাতে আছে। খুব কম মাই নয়। গড। হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি। নিশ্চয়ই। আহ, আচ্ছা, এখানে মানে আমি একটা জাস্ট মানে আউট অফ কিউরিয়াসিটি একটু আমি জিজ্ঞেস করে নিচ্ছি এই সুযোগে। সেটা হচ্ছে যে ইলন মাস্ক অনেক ইন্টারভিউতে অনেক জায়গায় মানে অনেক বছর আগে থেকে বলছে যে মার্সকে হ্যাবিটেবল বানানোর। তো সেক্ষেত্রে সেটাতে আপনার মতামত কি? মানে হবে কি, এরকম সম্ভাবনা আছে ভবিষ্যতে? আমার তো মনে হয় যে সম্ভব। কেননা ধরুন অনেকদিন আগে আমরা, তখন কার্ল সেগানের কসমস বলে একটা ডকুমেন্টারি হতো, হুম, 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 সেখানে আমরা দেখি যে মার্সের সয়েল কালেক্ট যেটা করা হয়েছিল ভয়েজার মিশন থেকে, তো সেটা হুম, যখন পৃথিবীতে এনে অ্যানালিসিস করা হয় তখন লোকে প্রথমে খুব উল্লসিত হয়েছিল যে এখানে বায়োলজিক্যাল রেসপিরেশনের মতো মানে কেমিক্যালস ফর্ম করছে। আচ্ছা, কিন্তু পরে জানা যায় যে সেটা নয়, মার্সের ওই ধরনের যে স্যাম্পল অফ দ্য সয়েল তারই এরকম ক্ষমতা আছে, সেটা অজৈব কিন্তু এরকম গ্যাসগুলো একই ধরনের এমিটেড হয় বা কিছু। এবং হুম, মার্সের মোটামুটি সাইজ ইত্যাদি আমাদের সমান।
অনেকে ভাবেন যে একসময় সেখানে প্রাণ বা কিছু থাকা অসম্ভব ছিল না, বরফ পড়ে, তো সেখানে একটা ক্লাইমেটোলজিক্যাল চেঞ্জ আনার চেষ্টা করা যেতে পারে। অসম্ভব বলে আমার মনে হয় না, কারণ পৃথিবীতেও একসময় প্রাণ ছিল না, কিন্তু একবার যদি সেখানে সেই প্রাণ একবার তার আস্তানা গাড়তে পারে, সে প্ল্যানেটের পরিবেশ বদলে নিতে পারে। কারণ যেহেতু মার্স আমাদের মতো সাইজের, সেই জন্য বলছি যে অক্সিজেন ইত্যাদি গুলো বাইরে চলে যাবে না, সেগুলো ওই বায়ুমণ্ডলের মধ্যে ধরা থাকবে। যদিও মাস্ক বলছেন যে তিনি নানা রকম এনক্লোজার তৈরি করবেন যার মধ্যে হ্যাবিটেবল কন্ডিশন থাকবে। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা সম্ভব আর্টিফিশিয়ালি, কিন্তু আর্টিফিশিয়াল জিনিসের মুশকিল হচ্ছে যে সে তো নষ্ট হয়ে যাবে এবং বাইরে থেকে কিছু এসে পড়লো, ধ্বংস হয়ে গেল, এই জিনিসগুলো খুব বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। পুরো গ্রহটার পরিবেশ যদি বদলায়, প্রাণ যদি সেখানে আস্তানা গাড়তে পারে, তাহলে সে গ্রহকে নিজের মতো করে নেবে। যেমন আমাদের পৃথিবীতে এইটা হয়েছে, আমরা যে এখনকার যা পৃথিবী দেখি, তাতেই অপ্রাণ এবং প্রাণের মধ্যে একটা সাযুজ্য আমরা দেখতে পাই। প্রাণ ডেফিনেটলি পৃথিবীর পরিবেশকে অনেক বদলে ফেলেছে। একদম একদম। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে, মানে আপনি যখন ধরুন মানে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোফিজিসিস্ট আপনি যখন দেখেন যে ওরকম ওই ইলন মাস্ক ওরকম সাস্টেনেবল রকেট গুলো পাঠাচ্ছে এবং এই রকেট গুলো আবার ওইভাবে এসে মানে রিইউজেবল রকেট হিসেবে আবার সেম জায়গায় যেখান থেকে লঞ্চ হয়েছিল সেখানে এসে আবার স্ট্যান্ড করছে, কেমন লাগে? মানে খুব এক্সাইটিং কি লাগে ব্যাপারটা? ছোটবেলায় হলে আরো এক্সাইটিং লাগতো, এখন অতটা লাগে না। এখন মনে হয় যে একটা স্পেস স্টেশন রয়েছে, তার থেকে একজনকে ফেরত আনতেই কত রকম টালবাহানা, কতদিন বেশি থাকতে হলো, এবং সেই সময় তার ফিজিক্যাল ডিটোরিয়েশন, মানসিক সংকট, এগুলো তৈরি হয় ঠিকই। যতই শক্ত সমর্থ মানুষ হোক, তার এগুলো তৈরি হয়। অতএব এই জিনিসগুলোকে ওভারকাম করতে হবে। শুধু অভিযাত্রীর মতো যাচ্ছি এরকম বললেই তো হয় না, এই জিনিসগুলোকে ঠিক মতো দেখতে হয়। মহাশূন্য তো মানুষের বসবাসের জন্য তৈরি হয়নি, সেখানে গ্র্যাভিটি নেই, মানুষের শরীর খুব দ্রুত নষ্ট হয়ে যায়। একদম একদম। আচ্ছা, অ্যাস্ট্রোনমাররা কিভাবে এই কয়েক আলোকবর্ষ দূরের নক্ষত্র এবং তাদের আশেপাশে থাকা গ্রহের ব্যাপারে এরকম নির্ভুল তথ্য দিতে পারেন? আই মিন এই প্রসেসটা যদি একটু বলেন, মানে উইদাউট ইউজিং দ্য জার্গন, টেকনিক্যাল জার্গন, যতটা বলা যায়। একটা জার্গন বলতেই হবে, সেটা হচ্ছে মাল্টিস্পেকট্রাল অ্যাস্ট্রোনমি। মাল্টিস্পেকট্রাল অ্যাস্ট্রোনমি মানে বহু ফ্রিকোয়েন্সিতে মেজারমেন্ট করা এখন সম্ভব। ধরুন একেবারে ক্ষুদ্র গামা রে থেকে শুরু করুন, তারপরে আল্ট্রাভায়োলেট আসছে, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, অপটিক্যাল, এবং তারপরে রেডিও তো বহু বিস্তৃত। তো এই যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য, এগুলোকে অ্যাকিউরেটলি মেজার করার এখন অনেক রকম যন্ত্রপাতি তৈরি হয়েছে অ্যাকিউরেট। তাদেরকে এই সমস্ত মেজারমেন্ট গুলো একসঙ্গে তাদেরকে মেলানো হয়। বিভিন্ন রকম আমরা দেখি কম্পোজিট ইমেজ বলে, কম্পোজিট ইমেজ থেকে আমরা অনেক এই ইনফরমেশন গুলো পাই, যে একটা তরঙ্গ দৈর্ঘ্যে যেমন মনে হচ্ছে, অন্য তরঙ্গ দৈর্ঘ্যে একদম অন্যরকম পিকচার মনে হতে পারে। যেমন আমাদের যদি আমরা বলি, আমাদের মিল্কি ওয়ে পিকচারই আমরা যদি নিই, খুব আলাদা হতে পারে। কোথাও আমরা দেখবো গামারের পয়েন্ট সোর্স রয়েছে, কোথাও দেখবো মাঝখানে একটা এক্স রে একটা বেল্ট রয়েছে, কোথাও দেখবো না সেগুলো অন্য ওয়েভলেন্থে দেখবো না। তো এই যে ওয়েভলেন্থ গুলো, এইগুলো বলে দেয়। একটা ওয়েভলেন্থ জানলেই, ধরুন খুব সহজ, হায়ার সেকেন্ডারি ছেলেরাও জানে যে এখন, যে একটা আমি ফ্রিকোয়েন্সি জানলে তার সঙ্গে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে আমি একটা এনার্জি পাই ফোটনের। তো এই যে এনার্জি, তার মানে সেই এনার্জিটা, এই এনার্জি স্কেলটা তৈরি করার জন্য একটা কোনো ফিজিক্যাল প্রসেস সেখানে চলছে। তাহলে সেই ফিজিক্যাল প্রসেসটা আমি আইডেন্টিফাই করতে পারলাম যে কি প্রসেস থেকে এটা বেরোচ্ছে, এবং যেহেতু আমি তুলনাত্মক বিচার করতে পারছি এই মাল্টিস্পেকট্রাল ব্যাপারটার জন্য, অতএব আমার কাজটা তুলনামূলকভাবে আগের চেয়ে অনেক সহজ হয়েছে। আবার ধরুন আগে পৃথিবীর অ্যাটমসফিয়ার একটা বড় বাধা, যে অ্যাটমসফিয়ারের ভেতর দিয়ে আমরা অবজার্ভ করতে আমাদের অসুবিধা হয়। কিন্তু এখন দেখুন অনেক রকম স্পেস স্যাটেলাইট আছে, সেই স্পেস স্যাটেলাইটে অবজারভেটরি আছে, সেই অবজারভেটরি গুলো যেটা মেজার করছে তাকে অ্যাটমসফিয়ারের বাধা পেরোতে হয় না, সে নিখুঁতভাবে সব মাপতে পারছে। অতএব এই সমস্ত ভাবে মোটামুটি আজকালকার দিনে আমরা বলি যে একটা অ্যাস্ট্রোনমিতে একটা প্রিসিশন এসছে, যেটা আগে ছিল না। তারপর ধরুন এক্সো প্ল্যানেট দেখছেন, তো সেক্ষেত্রে অনেক রকম স্পেকট্রোমেট্রি অনেক ফরম্যাট আছে। যেমন আমরা ডপলার এফেক্টের কথা জানি, গাড়ি যখন আমাদের দিকে আসছে
আওয়াজের তীক্ষ্ণতা বেড়ে যাচ্ছে হর্নের, যখন দূরে সরে যাচ্ছে সে হর্নের আওয়াজের তীক্ষ্ণতা কমে যাচ্ছে। তো এটা একদম। কাজে লাগাতে পারি আমরা অপটিক্সের ক্ষেত্রেও, এবং সেটাকে তখন আমরা বলি ডপলার স্পেকট্রোমেট্রি। তার থেকে বোঝা যায় যে একটা জিনিস কত দ্রুত সরে যাচ্ছে, কত দ্রুত আসছে, এরকম একটা প্রসেস, একে বলে ডপলার স্পেকট্রোমেট্রি বা রেডিয়াল ডপলার স্পেকট্রোমেট্রি। তারপর ধরুন ট্রানজিট স্পেকট্রোমেট্রি, ফটোমেট্রি আছে, যে একটা বড় একটা গ্রহের সামনে থেকে একটা ছোট কোনো গ্রহ সরে যাচ্ছে, একটা নক্ষত্রের সামনে দিয়ে একটা ছোট গ্রহ চলে গেল, বহু দূর থেকে আমরা সেই জিনিসের ইন্টেন্সিটির ক্ষুদ্র পরিবর্তনটা আমরা বুঝতে পারি, তাকে বলে ট্রানজিট ফটোমেট্রি। এরপর ধরুন অ্যাস্ট্রোমেট্রি আছে, তারপর ধরুন গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং আছে। অ্যাস্ট্রোমেট্রি মানে হচ্ছে যে গ্রহ নক্ষত্ররা যেভাবে চলছে তারা তো মাধ্যাকর্ষণের নিয়ম অনুযায়ী চলছে, এবার যদি কোনো বিচ্যুতি হয়, বিচ্যুতির কারণটা কি সেটা অনুসন্ধান করার সিস্টেমেটিক উপায়টা এখন তৈরি হয়ে গেছে, একে বলে অ্যাস্ট্রোমেট্রি। গ্র্যাভিটেশনাল মাইক্রোলেন্সিং মানে যেখানে ধরুন গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য আলো মানে সে লেন্সের মতো কাজ করছে একটা ম্যাসিভ অবজেক্ট, সেই যেখানে তার মানে কি ইন্টেন্সিটি বেড়ে যাবে তার সামনে, আমরা বলতে পারি যে লেন্স একটা কিছু আছে, সে লেন্সটা উজ্জ্বল না হতে পারে কিন্তু সেই লেন্সটার মাস খুব বেশি, যার ফলে আলোটা সে কনসেন্ট্রেট করতে পারছে একটা পয়েন্টে, ঔজ্জ্বল্য একটু বেড়ে গেল, সেখান থেকে আমরা ইনফার করতে পারছি, একে বলে মাইক্রোলেন্সিং টেকনিক। তো এইরকম নানা রকম টেকনিক আমরা ব্যবহার করি। অসাধারণ। আচ্ছা, অনেক মানুষের খুব কৌতূহল ব্ল্যাক হোল নিয়ে। তো আপনার থেকে ভালো এই বিষয়ে আর কেউ বলতে পারবে আমার তো মনে হয় না। তো সেক্ষেত্রে ব্ল্যাক হোল নিয়ে যদি একটু বলেন, যে বিশেষ করে ওই ছবিটা আসার পর, যেটা ওই টেলিস্কোপ থেকে তোলা হয়েছিল। ঠিক, মোটামুটি ভাবে বলা যায় যে ব্ল্যাক হোল মানে খুব ছোট জায়গাতে অনেকটা পরিমাণ ভর, মাস সংকুচিত হয়ে আছে। তো সেটা কিরকম, প্রথমে বুঝতে হবে যে কিরকম। ধরুন এক সিসি আমরা বুঝি, মানে এক সিসি বলতে কিরকম বোঝায়, ধরুন একটা মটরশুঁটি মোটামুটি এক সিসি, একটা ছোট চকলেটের একটা পিস এক সিসি, এটা বুঝি। তো এবার ধরুন আমাদের কিছু অ্যাস্ট্রোফিজিক্সের অবজেক্ট আছে যাদেরকে আমরা বলি কম্প্যাক্ট অবজেক্ট, যেমন হোয়াইট ডোয়ার্ফ স্টার, যেমন নিউট্রন স্টার। এবার হোয়াইট ডোয়ার্ফে আপনি দেখবেন এক সিসি যদি আপনি একটা চামচে নেন, চামচটা কিসের তৈরি হবে সে কথায় যাচ্ছি না, তো তার ওজন হবে মোটামুটি ধরুন 10 লক্ষ কেজি। বাপরে বাপ। নিউট্রন স্টারে হবে 400 বিলিয়ন কেজি, আর ব্ল্যাক হোলেতে সেটার পরিমাণ হচ্ছে 100,000 কোটি কিলোগ্রাম। মাই গড। তো এইরকম ভাবে তার মানে জিনিসটা ছিঁড়ে চ্যাপ্টা হয়ে এই অবস্থায় পৌঁছেছে। সেটা কোনো একটা তারা থেকে হয়তো শুরু হয়েছিল, কিন্তু পরে সেটা মাধ্যাকর্ষণকে রেজিস্ট করতে পারেনি। মাধ্যাকর্ষণকে রেজিস্ট করে সে এলিমেন্ট সিনথেসাইজ করে, তার থেকে যে তাপ বিকিরণ করে সেটা দিয়ে মাধ্যাকর্ষণকে ঠেকিয়ে রাখে। যতক্ষণ ঠেকিয়ে রাখতে পারে তারপরে সে ছোট হতে শুরু করে, পথে হোয়াইট ডোয়ার্ফ হয়েছে, নিউট্রন স্টার হয়েছে। আরো বেশি যদি সে কম্প্যাক্ট হয় তাহলে সেটাকে আমরা বলি ব্ল্যাক হোল। এইটা ব্ল্যাক হোল কেন বলি এটা একটু ইন্টারেস্টিং, এটা আমি একটুখানি তাহলে বলি যেটা হিস্ট্রিটা কিরকম একটু প্লিজ। ধরুন এটা অনেকদিন আগে থাকতেই কিছু বিজ্ঞানীরা ধরুন অনেক বলছেন যে এমন কোনো জিনিস কি হতে পারে যেখানে এসকেপ ভেলোসিটি ব্যাপারটা আমরা জানি, যে ধরুন পৃথিবীতে আমি যতই লাফাই আমি খুব বেশি উঁচুতে লাফাতে পারি না, কিন্তু চাঁদে গিয়ে দেখছি আমরা অ্যাস্ট্রোনট লাফাচ্ছেন, তিনি অনেক উপরে যাচ্ছেন। এবং যদি এসকেপ ভেলোসিটি বেশি হয়, আমাদের পৃথিবীতে যে সমস্ত অক্সিজেন আছে চাঁদেতে নেই, তার কারণ চাঁদেতে যে তার যে নিজের যেটা কাইনেটিক যেটা ভেলোসিটি সেটা দিয়েই সে বেরিয়ে গেছে, অলরেডি অ্যাটমসফিয়ার থেকে বেরিয়ে গেছে। তো এই এসকেপ ভেলোসিটি যদি আলোর সমান হয় কোনো বস্তুর ক্ষেত্রে তাহলে সেটা কিরকম হবে। তো সেরকম ভাবে খুব সাধারণ একটা আলোচনা ধরুন 18 শতকেই জন মিশেল, লাপ্লাস এরা বিবেচনা করেছিলেন এবং তারা একটা রেডিয়াসে পৌঁছেছেন যে একটা জিনিসের যদি এতটা ভর হয় এবং তার রেডিয়াস এরকম হয় তাহলে তার থেকে আলো মানে আলোকে যদি আমি তখনকার দিনে নিউটনের প্রথম দিকের সময় আলোকে একটা কণিকাই ভাবা হতো, তো সে আলোর কণিকাও তার থেকে বেরোতে পারবে না। একদম, এটা অনেকদিন আগেকার ধারণা। এবার 1915 সালে আইনস্টাইন তো করলেন স্পেশাল রিলেটিভিটি, সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব। তো উনি আগে দেখিয়েছিলেন যে মাধ্যাকর্ষণ আলোর গতিকে কোনো প্রভাবিত করে। 16 সালে জেনারেল রিলেটিভিটি হওয়ার পরের বছর কার্ল শোয়ারচাইল্ড একটা সলিউশন বের করেন, যেটা একটা এরকম আমরা এখন যাকে ব্ল্যাক হোল বলি তাকে চিহ্নিত করবে।
তো এটা থেকে মানে এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তার কিছুদিন পরে আপনার লরেঞ্জের ছাত্র জোহানেস ড্রস্টে তিনি স্বাধীনভাবে এখানে পৌঁছন এবং বৈশিষ্ট্য দেখতে গিয়ে তিনি দেখছেন যে একটা অদ্ভুত ব্যাপার, যে একটা বিশেষ ব্যাসার্ধে, যেটাকে এখন লোকে সোয়ারসেল রেডিয়াস বলে, তো সেখানে কি হয় যে কিছু কিছু পদ মানে আপনার ইকুয়েশনে সেটা অসীম হয়ে যাচ্ছে। সেই সময় ব্যাপারটা বোঝা যায়নি, মানে একটা সারফেস রয়েছে যাতে কিছু কিছু জিনিসের ভ্যালু ইনফাইনাইট হয়ে যাচ্ছে, অসীম হয়ে যাচ্ছে। তো এখন ফিজিক্সে ধরুন কোনো জিনিস অসীম হয়ে গেলে আমরা ভাবি যে জিনিসটাতে মানে থিওরিটাতে কিছু অসম্পূর্ণতা আছে। যেমন ধরুন কোনো জায়গাতে এরোডাইনামিক্সের কথা ভাবছি, এরোডাইনামিক্সে কোনো জায়গাতে আমরা মাক নাম্বার বলে একটা জিনিসকে বলি, একটা জিনিস স্পিড নিয়ে যাচ্ছে একটা জায়গায়, তো মাক নাম্বার আমরা বলি ফ্লুইড ডায়নামিক্সে। তো এই জিনিসটা ধরুন ইনফাইনাইট হয়ে গেল, তো সেটা আমরা তখন আগেকার দিনে মানুষ ভাবতো যে না, তাহলে শব্দের গতির চেয়ে বেশি স্পিডে যাওয়া যাবে না। পরে দেখা গেল না, সুপারসনিক ফ্লাইট হতে পারে, মানে থিওরিটাতে কিছু অসম্পূর্ণতা ছিল, শক ওয়েভ তৈরি হবে। তো তেমনি এখানে আস্তে আস্তে পরে বোঝা যেতে লাগলো, যেমন 1900 পরে আর কি 24 সাল নাগাদ এডিংটন দেখান যে বেসিক্যালি এটা ফর্মুলেশনটা, ম্যাথামেটিক্যাল ফর্মুলেশন একটু অসুবিধা আছে, যে কোঅর্ডিনেট গুলো যদি আমি ঠিক মতো ভাবতে পারি তাহলে এইরকম ধরনের ইনফিনিটি, সিঙ্গুলারিটি এগুলো থাকে না। 33 সালে লামার্ট এটা নিয়ে কাজ করলেন, এর মধ্যে 31 সালে চন্দ্রশেখরের কাজ হয়েছে যে হোয়াইট ডোয়ার্ফ নিয়ে, যে একটা বিশেষ সীমা 1.4 সোলার মাসের বেশি যেতে পারে না ইলেকট্রন ডিজেনারেসি প্রেসার, মানে প্রথমে তাপটা শেষ হয়ে যাওয়ার পর ইলেকট্রন গুলো একসঙ্গে হয়ে কিছুটা থামাতে পারে মহাকর্ষীয় সংকোচন, কিন্তু বেশি দূর পারে না দেখাচ্ছে। 1939 সালে ওপেনহাইমার, এখানে ওপেনহাইমার আসছে, ওপেনহাইমার এবং ভলকফ, আমরা এখন তাদের নামে একটা ইকুয়েশন আছে টলম্যান ওপেনহাইমার ভলকফ টিওভি ইকুয়েশন, এটা এখন খুবই কাজে লাগে এসব ব্যাপারে। যে উনি দেখালেন যে চন্দ্রশেখরের জন্য মানে সেই কারণগুলো দেখাচ্ছেন যে এই টিওভির লিমিটের উপরে থাকা নিউট্রন স্টার, মানে যেখানে ইলেকট্রন ডিজেনারেসি ছাড়াও সেখানে নিউট্রন ডিজেনারেসিও ঠেকিয়ে রাখতে পারবে কিছু দূর অবধি, কিন্তু তারপরে আর পারবে না, তারপরে কোনো রকম নিয়ম নেই যা এটাকে ভেঙে পড়া থেকে আটকাতে পারবে। এবং মোটামুটি এখনকার দিনে ধারণা হচ্ছে ধরুন যাদের আমাদের সূর্যের চেয়ে 2 গুণ মাস বেশি, তাদেরকে এই কৃষ্ণ গহ্বরে ভেঙে পড়া থেকে থামাতে পারবে না। তাপ কমে গেছে, হোয়াইট ডোয়ার্ফ অবস্থাতে হয়নি, নিউট্রন স্টার হয়তো গেছে, কিন্তু নিউট্রন স্টারও পারলো না, সে ভেঙে পড়লো। এবং সেখানে দেখছেন যে ওপেনহাইমাররা যে সোয়ারসাইল রেডিয়াসের সীমানাতে তিনি দেখছেন যে একটা বুদবুদের মতো একটা ব্যাপার, যেখানে কিনা বাইরে থেকে দেখলে মনে হবে সময় স্থির হয়ে গেছে। ধরুন আপনি ওখানে আছেন, মনে হবে আপনি চিরকালই ওখানেই থাকছেন, কিন্তু তিনি দেখছেন যে তিনি ভেতরে পড়ে যাচ্ছেন। কেননা কি হয়েছে আসলে, না আলোর যে আসছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা ইনফাইনাইট হয়ে গেছে। একই জিনিস আমরা দেখে যাচ্ছি, যেমন আমি যদি আপনার এটাতে একটা লুপে লাগিয়ে দিই, আপনি দেখবেন যে আমি একই কথা বলছি, তো ওখানে সেরকম বাইরে থেকে মনে হচ্ছে, ভেতরে হচ্ছে অন্য ব্যাপার। ভেতরে যে পড়ছেন তার ইনফাইনাইটলি তিনি স্ট্রেচড হয়ে যাচ্ছেন, কারণ তার পায়ের তলায় গ্র্যাভিটেশনাল ফিল্ড আর মাথার উপরকার গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে বিশাল তফাৎ, তিনি একটা সরু সুতোর মতো কিছু হয়ে যাচ্ছেন। মাই গড। তো এইরকম জিনিসগুলো রয়েছে, তখন তারা এগুলোকে বলতেন ফ্রোজেন স্টার বলতেন, কেননা বাইরে থেকে মনে হবে যে একই অবস্থায় তারাটা রয়েছে, ভেতরে নয়। তারপরে 58 সালে ফিঙ্কেলস্টাইন বলছেন যে এটাকে এই জায়গাটার নাম বলছেন ইভেন্ট হরাইজন দিলেন, যেটা একটা মেমব্রেনের মতো, যে একদিকেই খালি ম্যাটার যেতে পারে, ভেতরে বাইরে আসতে পারে না। তারপর আমরা দেখি 1967 জন হুইলার বক্তৃতা দিচ্ছেন। হুইলার যিনি ফাইনম্যানের সুপারভাইজার ছিলেন এবং বহু মূল্যবান আবিষ্কার করেছেন। যখন আমরা প্ল্যাঙ্ক টাইমের কথা বলছিলাম, ওই সময় কিরকম স্পেস টাইম হবে, হুইলার প্রথম ধারণা দিয়েছিলেন যে স্পেস টাইম একেবারে আলাদা হতে পারে, সেই অবস্থাটাকে বলতেন কোয়ান্টাম ফর্ম। তো যাই হোক, হুইলার একটা বক্তৃতা দিচ্ছেন, তার একজন ছাত্র বলেন যে ব্ল্যাক হোল ওয়ার্ডটা এটার জন্য হয়তো সুটেবল, যে ঢুকছে আর কিছু বেরোচ্ছে না। হুইলার তখন বুঝলেন যে কথাটা খুব ছোট এবং এর অ্যাডভার্টাইজমেন্ট ভ্যালু খুব বেশি, তো শব্দটা নিলেন। হুইলারের মর্যাদা অনেক, সেজন্য ব্যাপারটা ছড়িয়ে পড়ে। তো মোটামুটি ধরুন 67-এ। এরপর কিন্তু অন্যরাও এই যে নামটা ব্যবহার করেননি তা না, কেউ এই নামটা ব্যবহার করেছে। মোটামুটি ধরুন প্রথম শনাক্তক হলো সিগনাস X1 ব্ল্যাক হোল ক্যান্ডিডেট হিসেবে, এ হলো হচ্ছে 1971 সালে।
যে সময় আমার আচ্ছা। জন্ম, এই সময় প্রথম ব্ল্যাক হোল ক্যান্ডিডেট শনাক্ত হলো বলা যায়। তো এইটা হচ্ছে ব্ল্যাক হোল নামের উৎপত্তি। কেন না, এখান থেকে ধারণা হচ্ছে যে কোনো জিনিস বাইরে থেকে মনে হবে যে ভেতরে যাচ্ছে না, কিন্তু আসলে এর থেকে কোনো জিনিস বেশি বাইরে আসতে পারছে না, আলোও নয়, কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে। ইউজুয়ালি কি হয়, যখন বড় নক্ষত্রগুলো শেষে জীবন চক্রের ভেঙে পড়ে এটা তৈরি হয়, এবং তারপর তার চারদিক থেকে সে অন্য জিনিসকে টানতে থাকে। আচ্ছা। মোটামুটি আমরা জানি যে ধরুন অনেক বেশিরভাগ গ্যালাক্সির সেন্টারেই একটা বিশাল একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। তারা অন্যান্য নক্ষত্রদেরকে আকর্ষণ করে তার ভেতরে তাদের ম্যাটারটা ডিসইন্টিগ্রেট করে তার ভেতর চলে যাচ্ছে, আমাদের গ্যালাক্সিতেই রয়েছে, এবং তার ফলে অ্যাকচুয়ালি গ্যালাক্সির বাকি অংশটার একটা স্টেবিলিটিও সেই জন্যই হচ্ছে। এটা কমন ব্যাপার, একে বলে হচ্ছে ম্যাসিভ, মানে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল। সাধারণ ব্ল্যাক হোল এটা নয় যে তারাটা ভেঙে পড়ে হয়েছে, এটা তারপরে বহু লক্ষ তারা শোষণ করেছে। আবার অন্যরকম ব্ল্যাক হোল আছে যাকে আমরা বলি প্রাইমোডিয়াল ব্ল্যাক হোল, কোয়ান্টাম ফ্লাকচুয়েশন থেকে তৈরি হয়, খুব ছোট, খুব দ্রুত তারা মিলিয়ে যায়। তো এখন তা সত্ত্বেও এটা বোঝা শক্ত, এটা আপনি রিলেটিভিটির দিক থেকে অ্যাপ্রোচ করলে ম্যাথমেটিক্যালি এরকম একটা সলিউশন পাই, কিন্তু ভেতরে কি আছে এই নিয়ে যদি চিন্তা করি খুব শক্ত বোঝা। আমাদের চেনা জানা 1 সিসিতে 1 ট্রিলিয়ন কেজি মাস, কি ধরনের জিনিস থাকতে পারে? অ্যাটম, প্রোটন, নিউট্রন তো নয়। অনেকে নানা রকম কল্পনা করছে এখনকার দিনে, যেমন কল্পনা করছেন, তাই বলছে, কেউ বলছেন গ্র্যাভ স্টার, ব্ল্যাক স্টার, নি স্টার, ডার্ক এনার্জি স্টার, এরকম অনেক রকম কল্পনা চলছে আর কি। মানে এগুলোকে এখন আমরা কনজেকচার বলতে পারি, কোনটা যে সত্যি কোনটা দাঁড়াবে সেটা বলা মুশকিল। মাই গড, উফ, অসাধারণ। ভাবলে শুধু বিস্ময় আসে মনে, আর কিছু না। ঠিক। আচ্ছা, নেক্সট যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে আচ্ছা, মানে এই যে ব্ল্যাক হোলের ব্যাপারটা, তো এই ব্ল্যাক হোল কি কখনো এরকমও হতে পারে যে আশেপাশের সমস্ত এই নক্ষত্রকে টেনে নিল, বা গ্রহ বা সেলেস্টিয়াল বডিগুলোকে টেনে নিল, এবং তারপরে মানে সেটাই একটা ম্যাসিভ কিছু হয়ে গেল, যেটা একটা খুব ভয়ানক কিছু তৈরি হলো, এরকম কি? ওটাকে তো আমরা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল বলছি। যেমন একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের গ্যালাক্সি সেন্টারেই রয়েছে। আচ্ছা, তো সেটা যদি কখনো ওরকম অ্যাক্টিভেট হয় ওরকম ভাবে, তাহলে আমরা সব শেষ। অ্যাক্টিভিটি আছে না, আমরা সব শেষ নই। তার কারণ হচ্ছে তার চারদিকেও দিব্যি সমস্ত প্ল্যানেটারি সিস্টেম আছে, তারা কেপলার অরবিটে ঘুরছে, একটু দূরে থাকলেই হলো আর কি। এবং সেটা আছে বলে বাকি জিনিসগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স, একদম একদম। আচ্ছা, আমরা কল্পবিজ্ঞানের জগতে প্রায়শই দেখে থাকি যে টেলিপোর্টেশন দেখানো হচ্ছে। তো সেক্ষেত্রে এই টেলিপোর্টেশন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তে পৌঁছে যাওয়া, এটা কি সম্ভব কখনো? টেলিপোর্টেশন আমরা প্রথম দেখলাম স্টার ট্রেকে, যে সিরিয়াল হতো সেইখানে খুব দেখতাম যে টেলিপোর্টেশন হচ্ছে। তো এইভাবে কিছুতেই সম্ভব নয়, কেননা প্রথম কথা মানে তাৎক্ষণিকভাবে তো হবে না, আলোর চেয়ে দ্রুত তো ইনফরমেশন যাবে না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা তো মানে একজন মানুষ বা একটা কিছু খুবই জটিল পদার্থ আর কি, মানে এই ইনফরমেশন এত বেশি যে তাকে এনকোড করতেই আমাদের সৃষ্টির যা সময় 10-12 বিলিয়ন 14-15 বিলিয়ন ইয়ার্স এর বেশি লেগে যাবে, তাহলে এনকোড করা হবে কি করে? তারপর ধরুন ডিকোড করার সময় আমরা বলি যে ফিডেলিটি তো থাকবে, এরকম নয়। ধরুন আপনি আদমকে পাঠালেন, হলো হয়তো আপেল বা হয়তো পেরেক হলো। ঠিক ঠিক ঠিক। তো এখন কোয়ান্টাম টেলিপোর্টেশন বলে আরেকটা জিনিস নিয়ে মানুষ আলোচনা করে, সেখানে একটা কিউবিটের ইনফরমেশনটা আমরা পাঠাতে পারি, স্পিন আপ স্পিন ডাউন স্টেট ইলেকট্রন, কিন্তু ইলেকট্রনটাকে পাঠাতে পারছি না, ইনফরমেশনটাকে পাঠাতে পারছি। আচ্ছা, অতএব এখনকার বিজ্ঞানে তো টেলিপোর্টেশন কোনোভাবেই সম্ভব নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সুযোগে একটা জিনিস, আপনি যেহেতু কোয়ান্টাম নিয়ে বলছেন, তো আমি জাস্ট একটু জিজ্ঞেস করি, এই কোয়ান্টাম কম্পিউটিংটা ব্যাপারটা কি? কারণ অনেকেই বলে যে কোয়ান্টাম কম্পিউটিং যদি আসে, তাহলে সমস্ত এইসব এনক্রিপশন, এই সব কিছু, এই পাসওয়ার্ড বা হোয়াট এভার, এগুলো সব ব্রেক করে দেওয়া যায়, এগুলো কোনোটাই কোনোভাবে মানে সামনে সমস্যা ক্রিয়েট করবে না কোয়ান্টাম কম্পিউটিং যদি একবার যদি আসে।
তো আপনার এখানে কি মতামত, আপনি যদি একটু পরিষ্কার করে বলেন ব্যাপারটা কি? কোয়ান্টাম কম্পিউটিং যদি আসে কেন, কোয়ান্টাম কম্পিউটিং তো এসে গেছে। কোয়ান্টাম কম্পিউটিং এর মোটামুটি থিওরি লোকে জানে। কোয়ান্টাম কম্পিউটিং আমি ইচ্ছে করলে আমার কম্পিউটারও করতে পারি, কিন্তু আমার কম্পিউটারে স্লো হবে। কোয়ান্টাম কম্পিউটার যেটা, সেটা যদি আমি সত্যি সত্যি কোয়ান্টাম স্টেট নিয়ে করতে পারি, সেই জিনিসটা হবে সত্যিকারের কোয়ান্টাম কম্পিউটার। সে নিয়েও কাজ হচ্ছে, আমাদের দেশেও সেরকম কোয়ান্টাম কম্পিউটার তৈরি হচ্ছে। তো আসলে কি হয় যে আমরা যখন কম্পিউটারে কাজ করি, আমরা দুটো বেসিক্যালি সব জিনিসকে আমরা বলি বাইনারিতে আছে, মানে 0 বা 1 দিয়ে আমরা এনক্রিপ্ট করে রাখি। কোয়ান্টাম কম্পিউটিং এ কি হচ্ছে, একটা কিউবিট খুব সহজভাবে ভাবতে গেলে এরকম ভাবা যায় যে সেটা 0 বা 1 কোনো স্টেটেই নেই, কিন্তু তার একটা সুপার পজিশনে আছে। আমি যখন মেজার করার সময় জানতে পারবো, অন্য সময় পারবো না। এবং তার একটা প্রবাবিলিটি আছে যে আমি কখন কতবার 0 পাবো, কতবার 1 পাবো ইত্যাদি। এটা এমনিতে মনে হতে পারে এটা তো শক্ত ব্যাপার, 1 আর 0 হচ্ছে তার এরকম একটা সুপার পজিশনে একটা জিনিস থাকা কি ভালো, শ্রোডিঙ্গারের বিড়ালের মতো। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যদি এটা দিয়ে করি, তাহলে যেসব প্রবলেম এখনকার দিনে এক্সপোনেনশিয়াল টাইমে হয়, কোয়ান্টাম কম্পিউটিং সেগুলো পলিনোমিয়াল টাইমে করে ফেলতে পারে। অতএব পারবে, মানে ধরুন আমি একটা পাসওয়ার্ড ক্র্যাক করছি ব্রুট ফোর্স মেথডে, যে অনেক রকম কম্বিনেশন ট্রাই করে, তো সেটা এখনকার দিনে এক্সপোনেনশিয়াল টাইম প্রবলেম। আমি একটা যেসব এনক্রিপশন সিস্টেম আছে, কিন্তু সেটা কোয়ান্টাম কম্পিউটিং নামিয়ে আনতে পারে হচ্ছে পলিনোমিয়াল টাইমে। মানে সেটাকে সে এনক্রিপশন ব্রেক করতে পারে খুব সহজ। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং যদি সত্যি সত্যি আসে, তাহলে আরেকটা ভালো জিনিস হবে। সেটা হচ্ছে ধরুন আমার কাছে একটা পাসওয়ার্ড কি আছে, এই পাসওয়ার্ড কিটা আমি যখন পাঠাবো, তখন সেটা অরিজিন আমি যেটা আমার কাছে যেটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। ওখানে যেটা ব্যবহার হবে সেটা সম্পূর্ণ আলাদা। কেউ ইভসড্রপ করে, মানে মাঝখান থেকে কান পেতে সেটা জানতে পারবে না। অতএব কোয়ান্টাম কম্পিউটিং যেমন সাধারণ এখনকার পাসওয়ার্ড বেস স্কিমগুলোকে সহজে সহজে বলতে অপেক্ষাকৃতভাবে সহজে হয়তো পাবে, কিন্তু অন্য এনক্রিপশনও সে নিয়ে আসবে, যেটাকে ভাঙা প্রায় অসাধ্য। এখন তো মানুষ পাসওয়ার্ড কি করে যায়, পাসওয়ার্ড যায় মানুষ অন্য মানুষকে কোনো একটা অসতর্ক মুহূর্তে বিশ্বাস করে বলে ফেলছে বলে, একদম সেভাবে যাচ্ছে বেশি। একদম। আচ্ছা, আজকালকার সময় দাঁড়িয়ে এআই প্রায় সমস্ত সেক্টরে ঢুকে পড়েছে, এবং আগামী বলা হচ্ছে আগামী 2-3 বছরে মানে আরো জিনিসটা র্যাপিড হবে এবং অনেক জিনিস অটোমেটেড হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এআই এর গুরুত্ব কতটা আপনার অ্যাস্ট্রোফিজিক্সে? ধরুন অ্যাস্ট্রোফিজিসিস্টরা, জ্যোতির্বিজ্ঞানীরা আজকে এআই ব্যবহার করছেন না, অনেক দশক ধরে করছেন। 1990 সালে অ্যারিজোনাতে ধরুন সেখানে আমাদের মিল্কি ওয়ে শেপ ডিটারমিনেশনের জন্য নিউরাল নেটওয়ার্ক নামে এক ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রথম উঠে আসে। সেই হলো নিউরাল নেটওয়ার্কের শুরু। আচ্ছা, জ্যোতির্বিজ্ঞানী, তার আগে অন্য ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল, তাই নিয়ে গবেষণা হতো। তো সেগুলো ধীরে ধীরে এই নিউরাল নেটওয়ার্ক ধরনের মডেলের কাছে পিছিয়ে পড়ে। আচ্ছা। এবার ধরুন 2019 সালে আমরা আসি, তখন এই আপনি যে ছবিটার কথা বলছিলেন, খুব পপুলার ব্ল্যাক হোলের ছবি বলা হয় এখন, তাদের নতুন ছবি তৈরি করতে তারা ইউজ করে জেনারেটিভ এআই ইউজ করছে। প্রথমে কি করছে না, এআই কে বিভিন্ন রকম সিমুলেশন করছে, করে তাকে ব্ল্যাক হোল চিনতে শেখাচ্ছে। তারপর M87 এর রেডিও টেলিস্কোপের যে বিপুল পরিমাণ তথ্য, সেটা সেই এআই মডেলকে দিয়ে আইডেন্টিফাই করাচ্ছে। তো সেইভাবে ব্যবহার করে যে ছবি পাওয়া যাচ্ছে, তার রিজলিউশন অসাধারণ। যে ছবিটা মানে মানুষের এত পছন্দ করে, তার কারণ হচ্ছে যে এই ছবিটা আসল ছবিটা হচ্ছে অন্তত দ্বিগুণ তীক্ষ্ণ, এবং সেটা সম্পূর্ণ কনসিস্টেন্ট ওই জেনারেল রিলেটিভিটির যে প্রেডিকশন তার সঙ্গে। তো এআই এর ব্যবহার হয়েছে এখানে এইভাবে, এটা একটা মানে সবাই জানে, সেই জন্য এটা বললাম। তারপর থেকে কিন্তু এই এআই সব জায়গায় ছড়িয়ে পড়েছে। আমার যারা আমার সঙ্গে কাজ করে, মানে আমার ছাত্ররা বা আমরা নিজেরাও এআই ব্যবহার করি। যে বিশাল যে ডেটা সেট, যে বিগ ডেটা বলে, বিশাল ডেটা সেট রয়েছে, সেটা মানুষের পক্ষে হ্যান্ডেল করা অসম্ভব। এক সময় আমাদের এই ক্লাসিফিকেশন করতেন অ্যাস্ট্রোফিজিক্সের ক্ষেত্রে ছবি দেখে, বিশেষ মহিলাদেরকে বিশেষ ট্রেনিং দিয়ে তৈরি করা হতো, কারণ তাদের ধৈর্য খুব, এবং তারা এটা বাছাই করতে পারতেন খুব ভালো। কিন্তু এখন তো ডেটার পরিমাণ অনেক বেশি, মানুষের পক্ষে সম্ভবই না। তো ফলে এআই ব্যবহার খুব হচ্ছে। 2010-এর শুরুর দিকে মোটামুটি এই যে বিভিন্ন ধরনের ছায়াপথ, সেগুলোকে শ্রেণীবদ্ধ করার জন্য নিউরাল নেটওয়ার্ক ইউজ করেছে। এখন সেগুলোর অ্যাকিউরেসি খুব বেশি, 98% এর কাছাকাছি। তো বলা যায় যে
এআই ব্যবহার হচ্ছে, সকলেই করছেন। একটাই শুধু মুশকিল, সেটা হচ্ছে যে এআই খুব কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। মানে এআই আমরা জানি না, কিন্তু অনেক সময় দেখা যায় যে এত বেশি তাপ বিকিরণ করে এরা, যে এআই সার্ভারগুলোকে ঠান্ডা করা খুব শক্ত। অনেকে শুনছি যে, এবং দেখছিও হয়তো, যে সার্ভারগুলোকে সমুদ্রের তলায় ডুবিয়ে রাখা হচ্ছে। এটা একটা প্রকৃতির উপর নেগেটিভ একটা ইম্প্যাক্ট করছে, এটা বলা যায়। কিন্তু কেননা এই নিউরাল নেটওয়ার্কের যে লেয়ার্ড মডেল, এটা খুব কম্পিউটেশনালি এক্সপেন্সিভ। প্রথম যখন কম্পিউটার তৈরি হয়েছিল তখনও সেরকম ছিল, মানুষে ভাবতেই পারতো না যে তার হাতে একটা বাক্স থাকবে, সে তাই দিয়ে ক্যালকুলেশন করতে পারবে বা অন্যান্য কাজ করতে পারবে। পরে সেটা হয়। তেমনি এআই এর এই যুগেতেও এটা এরকম একটা আবার সেই পুরোনো জবরজং যুগে ফিরে গেছে মনে হয়। আমরা টের পাই না, অন্য কোনো সার্ভারে প্রসেসটা চলছে, কিন্তু সেই সার্ভারদের ঠান্ডা রাখার কাজটা খুব শক্ত। এনভায়রনমেন্টাল ইস্যু আছে মোটামুটি, কিন্তু খুব এফেক্টিভ। তাতে বোঝাই যাচ্ছে যে ট্রেনিং, ক্লাসিফিকেশন ইত্যাদি ব্যাপারে খুবই শক্তিশালী, আরো ধীরে ধীরে বেশি ব্যবহার হবে। একদম। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার একটু স্পিরিচুয়াল দিকে আমি একটু যাচ্ছি। সেটা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা অতি ক্ষুদ্র গ্রহ পৃথিবী, সেখানে আমরা রয়েছি। যখন আপনি এতটা গভীরে গিয়ে ইউনিভার্সকে জানার চেষ্টা করেন, সেক্ষেত্রে সেটা কি আপনার মধ্যে কখনো আধ্যাত্মিকতার জন্ম দেয়, নাকি সেরকম কোনো ভাবনা আসে না? ধরুন, আধ্যাত্মিকতার জন্ম জানি না, মানে কিছু প্রশ্ন, যেমন ধরুন আমি কে, আমিত্বের ব্যাপারটা কি, মানে স্বরূপটা কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি কি করছি, এই যে দেহটা, এটা চলে গেলে আমার অস্তিত্ব কি কোনোভাবে কন্টিনিউড হবে। মানে এগুলো হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল প্রশ্ন, সবার মধ্যেই জাগে, আবার ঘুম পাড়িয়ে রাখা হয়। এবং ওয়েস্টার্ন সায়েন্স ডিডাকটিভ লজিক ব্যবহার করে তো উত্তর দিতে পারেনি। আমাদের শাস্ত্রকাররা তাদের অনুভূতির কথা বলেছেন, অন্যান্য ধর্মেও দেখা যায় সেসব একই ধরনের অনুভূতির কথা বলছেন। এবং এখন অনেক সময় মনে হচ্ছে যে নিউরোফিজিওলজি ডেটা এসব থেকে যে দেহ অতিরিক্ত সত্তার কথা ভাবাই যায়। কিন্তু এই প্রশ্নের উত্তরটা ব্যক্তি নিরপেক্ষ নয়। যখন একজন আধ্যাত্মিক মানুষ এক্সপেরিমেন্ট করেন, যেমন ফিজিসিস্ট এক্সপেরিমেন্ট করেন, অ্যাস্ট্রোফিজিসিস্ট অবজার্ভ করেন, তেমনি একজন সাধক একটা এক্সপেরিমেন্ট করেন, সেটা তার নিজের উপরে সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে। এবং বিজ্ঞানী সেটা পক্ষে তার সুবিধে, বিজ্ঞানীর এই যে অভিজ্ঞতা আমাদের নানা রকম ব্যাপারে হচ্ছে, যেখানে স্থূল পদার্থের কনসেপ্টটা কবেই নষ্ট হয়ে গেছে। এমন সব পদার্থ যাদের অলমোস্ট বলাই যায় যে তারা কোথায় থাকে, একই সঙ্গে বহু জায়গায় থাকতে পারছে ইত্যাদি, এইসব ধারণাগুলো তো আসে, মানুষও সেগুলো সম্পর্কে সচেতন। তো এইসব ধারণাগুলো থেকে মনে হয় যে আমাদের এই স্থূল অস্তিত্বের বাইরে যদি স্থূল জগতেই এত রকম সূক্ষ্ম অস্তিত্বের ব্যাপার থাকে, তাহলে আমাদের মনোজগতের কাছাকাছিও তো সেরকম থাকতে পারে। তো বিজ্ঞানী এটা নিজের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে আরো ভালো করতে পারে। অনেক বিজ্ঞানী তো করছেন, তারা নিয়ে এক এক রকম ধরনের রিয়েলাইজেশনে পৌঁছেছেন। আইনস্টাইন বলছেন কসমিক রিলিজিয়াস এক্সপেরিয়েন্স। ম্যাক্স প্ল্যাঙ্ক মনে করতেন যে প্রত্যেক চিন্তাশীল মানুষ, বিজ্ঞানী হোক বা না হোক, সে অন্তরে গভীরতম ধার্মিক সত্তা, যেই প্রশ্নগুলো অনুধাবন করছে। আমাদের রমন মহর্ষি বলছেন যে আমি কে, এটা ভালো করে খুঁজলেই তো হয়। যেমন শ্রডিঙ্গার বলছেন যে ওয়েস্টার্ন সায়েন্টিফিক অ্যাপ্রোচের সীমাবদ্ধতা কি, তাই নিয়ে লিখছেন। তো আমাদের অমিত গোস্বামী ওরেগন ইউনিভার্সিটিতে ছিলেন, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করতেন। তিনি এই নিয়ে তো অনেক সুন্দর সুন্দর বইও লিখেছেন। যেমন একটা বই হচ্ছে দ্য সেলফ অ্যাওয়্যার ইউনিভার্স, আরেকটা লিখেছেন ফিজিক্স অফ দ্য সোল। তো মানুষের পড়ে দেখতে পারে, সকলেই উৎসাহী যারা আছেন পড়ে দেখতে পারে। কিন্তু এই পড়ে দেখার বাইরে হচ্ছে যে এই প্রশ্নটা সরাসরি ভাবে নিজে বোঝার চেষ্টা করা। এই বোঝার চেষ্টা করা হয়তো সব সময় সম্ভব নয়, কিন্তু এটা তো প্রশ্ন মানুষের মনে ঘুরে ফিরে আসে। সেই প্রশ্ন এবং এই অস্তিত্বের সংকট, এই থেকেই এই ধরনের আধ্যাত্মিক প্রশ্নগুলো মানুষের মধ্যে এসেছে। অতএব আধ্যাত্মিকতার জন্ম তো হয়েই আছে। বিবেকানন্দ যেমন বলছেন, ইটস ডিভিনিটি অলরেডি ইন ম্যান। এবার সেই ডিভিনিটিটা এক্সপ্রেস করতে হবে। এক্সপ্রেস করতে যাওয়ার পথে আমরা জানতে পারবো, আরো কিছু জানতে পারবো হয়তো নিজের স্বরূপ সম্পর্কে। অতএব আধ্যাত্মিকতার শুধু জন্ম হয় না,
আধ্যাত্মিকতা তার সমর্থন পায়, কিন্তু খোলা মনে দেখতে শেখে। যেহেতু বিজ্ঞানী, তো তিনি তো নিজে বিচার করে দেখবেন, বিচার করেও তো হবে না, মন বুদ্ধির সীমানার বাইরে হয়তো, তখন তাকে এই এক্সপেরিমেন্টটা করার জন্য তাকে প্রস্তুত হতে হবে, এবং সেই তো তিনি করতেই পারেন, তার ব্যক্তিগত পরিসরে তিনি সেসব গবেষণা তিনি করতেই পারেন। আমার তো মনে হয় যে অনেক বিজ্ঞানী করেন, অনেক বিজ্ঞানী হয়তো মনে করছেন দরকার নেই, কিন্তু অনেক বিজ্ঞানী মনে করছেন খুবই দরকার আছে। একদম একদম। আপনি কখনো মানে পার্সোনালি কিছু ভেবেছেন এই নিয়ে? কারণ যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ডও যদি আমি বলি সেটা রামকৃষ্ণ মিশন থেকে, তো কোথাও সেটা কি কোথাও কখনো ইনফ্লুয়েন্স করে? করে, আমার ব্যাকগ্রাউন্ড রামকৃষ্ণ মিশন ঠিক। আমার ছোট দাদু সন্ন্যাসী ছিলেন, আমার মায়ের আচ্ছা নানা দিদি তারাও সন্ন্যাসিনী হয়ে যান। আচ্ছা। তো আমার ভেতরে এক ধরনের ভাব ছিল, যাতে সাধু সন্ন্যাসীরা মনে করতেন যে আমার সাধু সন্ন্যাসী হওয়া ভালো। তা আমি সেটা হয়নি, তাদেরকে তারা আমাকে মানে আমার মার কাছ থেকে তারা অনুমতি চেয়েছিলেন। একসময় মা বলেছিলেন যে এই ব্যাপারে আমাকে জিজ্ঞেস করাই উচিত। আমি বলেছিলাম যে না, কেননা এটা আমি সাধু সন্ন্যাসী হব না। তখন বলেছিলাম কেননা এইটা হতে গেলে আমাকে নিজের সঙ্গে অনেক ভণ্ডামি করতে হবে, যেটা আমি করতে চাই। অসাধারণ। সন্ন্যাসী অত সহজ না, কিন্তু সন্ন্যাসী হলাম না, তাতে তো কিছু অসুবিধে নেই। নিজের ব্যক্তিগত পরিসরে তো আমি চিন্তা ভাবনা করতেই পারি, একদম। করি। চিন্তা ভাবনার কাজ নয়, সাধনার কাজ। আমি যদি কোনো পথ বেছে নিয়ে সাধনা করি, বিভিন্ন সময় করি হয়তো, যাওয়া আসার পথে মানুষের সঙ্গে, মানুষের সবার মধ্যে, ঠাকুর রামকৃষ্ণ বলছেন সবার মধ্যে ঈশ্বরকে দেখার কথা। চেষ্টা করতে তো ক্ষতি নেই, একটু একটু পারা যায় না, একদম হয়তো অসুবিধা হতে পারে, চেষ্টা করা যায়। মানুষ হিসেবে একটু ভালো জায়গায় যাওয়া যায়, তা দেখা যায় মানুষ হিসেবেই ভালো জায়গায় না গেলে আর কি করে হবে। এরকম চেষ্টা ইত্যাদি যে করি না তা নয়, নানা রকম চেষ্টা করি। সেই চেষ্টা সার্থক অসার্থক এসব সেসব হচ্ছে আর কি একটা নিজের নিবিড় একটা ব্যাপার, সেটা সাধারণভাবে আলোচনা করার মতো জায়গাতে একটু অস্বচ্ছন্দ বোধ করি। যেমন বিদ্যাসাগর রামকৃষ্ণকে বলেছিলেন যে, রামকৃষ্ণ বলছেন যে তুমি কি মনে করো, তিনি বলছেন যে সে কথা আমি একদিন আপনাকে একলা বলবো। তো তিনি সবার সামনে সেটা অসাধারণ। বলছেন। সাধারণত লোকে জানে যে বিদ্যাসাগর চিঠির ওপরে ঠাকুরের নাম লিখতেন, কিন্তু নিজে ধর্মে বিশ্বাস করতেন না, এরকম ধরনের এই ধর্মের প্রয়োজন নেই এটাই মনে করতেন। কিন্তু তিনি মনে করতেন, তিনি তার যেটা আচ্ছা। ভাবতেন সেটা হয়তো মানুষজনের সঙ্গে অতটা শেয়ার করতে পারেন। হুম। একদম একদম। আহ, মানে আমি এই সেন্সেই জিজ্ঞেস করলাম যে ধরুন আপনার জীবনে অনেক সমস্যা আসে, অনেক ধরনের দোনামোনা চলে, অনেক সমস্যার যখন সম্মুখীন হন, আপনিও কি যখন কোনো কিছুই পান না তখন কি সর্বোপরি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করেন, নাকি না সবকিছু লজিক দিয়ে ভাবার চেষ্টা করেন? না, আগে তো যা আছে আমার লজিক ইত্যাদি সেসব তো ব্যবহার করতে হবে। তারপর যখন হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে, তখন যা হওয়ার হবে, তখন তো কিছু করার নেই। কিন্তু আমি যদি চেষ্টা না করে হাল ছেড়ে দিই, সেটা তো কোনো কাজের কথা নয়। এটা এত সব একদম জিনিস শিখলাম কেন? একদম একদম। আহ, বাহ। আচ্ছা, আর বেশিক্ষণ আপনাকে আমি আটকে রাখবো না। দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে যদি কারোর অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে খুব ইন্টারেস্ট থাকে, কিন্তু বুঝতে পারছে না কোথা থেকে শুরু করবে, সেক্ষেত্রে তার কি করণীয় যদি একটু বলেন? পপুলার ভিডিও অনেক আছে, বই আছে। প্রফেসর বিমান নাথের অনেক সুন্দর সুন্দর বই আছে বাংলায়, পড়তে পারে, পড়লে ভালো লাগবে। আবার ধরুন তারা চেনা ইত্যাদি, মানে প্রাথমিক ব্যাপার, এসবের অনেক সহজলভ্য বই আছে। যেমন একটা খুব ছোট বই, কম দাম বেশি নয়, কিন্তু সুন্দর বই, অরুণাভ মিশ্রের বই আছে, তারায় তারায় খচিত বই, সহজলভ্য। হুম ইতিমধ্যে ধরুন তার কিছুটা অঙ্ক ইত্যাদি শেখা হয়েছে, অ্যালজেব্রা শেখা হয়ে গেছে হয়তো, তাহলে হুম হুম নার্লিকার বই স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স হাতে পেলে খুব সুবিধে। ধরুন পয়সা খরচা করার মতো অবস্থা নয়, ইন্টারনেটে ওপেন স্ট্যাক্সের অ্যাস্ট্রোফিজিক্সের বই পড়া যাবে, তবে ক্যালকুলাস জানলেই পড়া যাবে। ক্যালকুলাসেরও প্রচুর ফ্রি রিসোর্স আছে। কিছুটা অঙ্ক জানতে হবে, অঙ্ক না জানলে চিন্তা ভাবনা করতে অসুবিধা হবে। আবার ধরুন ফ্রি সফটওয়্যার রয়েছে, যেমন স্টেলেরিয়াম আছে, সেলেস্টিয়া আছে। এটাকে আপনি বলতে পারেন যে পকেট প্ল্যানেটোরিয়াম। এই কম্পিউটারের সামনে বসে আমি গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারি, কোনো খরচ বাহ, লাগে না। আমরা অসাধারণ। ধরুন আমাদের কলেজে সেন্ট জেভিয়ার্সে আমাদের একটা অবজারভেটরি আছে, আমরা নতুন করে তৈরি করেছি। ফাদার
ইউজি লাফো অবজারভেটরি। অ্যাস্ট্রোফিজিক্সের আমাদের প্রপার কোর্স আছে মাস্টার্স লেভেলে, কিন্তু আমরা আউটরিচ প্রোগ্রাম করি স্কুল লেভেলের জন্য। স্কুলের ছেলেমেয়েরা আসে, হাতে কলমে শিখতে পারে। আবার ধরো প্রফেসর সন্দীপ চক্রবর্তী সিএসপি তে ওয়েবসাইটে গেলে জানতে পারবে, তার অনেক রকম অ্যাক্টিভিটি আছে। আয়ুকাতে আছে, খুব সংগঠিত আউটরিচ প্রোগ্রাম আছে তাদের। আবার ধরুন প্রফেসর দেবপ্রসাদ দুয়ারি অ্যাস্ট্রোফিজিক্সের নানা বিষয়ে অনেক চিত্তাকর্ষক বক্তৃতা করেন। খুঁজে একটু শুনতে পারা যায়, তারপর তাকে জিজ্ঞেস করা যায় কি করলে কি হয়। মোটামুটি এখনকার দিনে ধরুন এই জ্ঞানের দ্বার উন্মুক্ত, একটু ফোকাস রেখে ইচ্ছে করলেই উপায় হয়। একদম একদম। আচ্ছা, আচ্ছা, এরকম কোনো মিথ কি রয়েছে স্পেস নিয়ে যেটা আপনি মানুষের মধ্যে শোনেন কিন্তু সেটা আসলে ঠিক নয়? এন্তার আছে, অনেক আছে। সূর্যের রং হলুদ, আচ্ছা সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, অ্যাস্ট্রয়েড আচ্ছা। বেল্ট খুব বিপজ্জনক ব্যাপার, চাঁদের হ্যাঁ একদিক পার্মানেন্টলি অন্ধকার, গ্রীষ্মকালে হ্যাঁ পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে, স্পেস হ্যাঁ সবসময় খুব ঠান্ডা, আর আন্টি পড়াটারও এইসব নিয়ে আর কথা বললাম না। হ্যাঁ। একটু যদি এই মিথগুলো যদি একটু বাস্ট করেন এক এক করে, যে কটা বললেন একটু যদি বাস্ট করেন এগুলো। সূর্যের রং আসলে সাদা, অ্যাটমসফিয়ারিক কারণে স্ক্যাটারিং হয়, আমরা হলুদ দেখি, আমাদের চোখ সেই কারণে হলুদে সবচেয়ে ওয়েল অ্যাডজাস্টেড। সূর্যের আকর্ষণের ঠিক জোয়ার ভাটা হয় না, মূল আকর্ষণ দুটো দিকে, মানে আকর্ষণ যেটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে সামান্য তফাৎ ডিস্টেন্সের জন্য পৃথিবীর দুদিকে তাদের মধ্যে যে তফাৎ, তাকে এটাকে আমরা বলি টাইডাল ফোর্স। এই যে সামান্য বিচ্যুতি মহাকর্ষীয় কারণে, তাই থেকে জোয়ার ভাটা হয়। অ্যাস্ট্রয়েড বেল্টের থেকে কিছু জিনিস ছিটকে আসার ফ্রিকোয়েন্সি খুবই সামান্য, এবং যদি আসে বেশিরভাগ সময় জুপিটার সেটাকে আড়াল করে, জুপিটারে গিয়ে সেটা পড়ে যায়। চাঁদ তো ঘুরছেই নিজের মনে, অতএব একটা মানে তার একদিকে আমরা যেমন পূর্ণিমা অমাবস্যা দেখছি, অন্যদিকেও সবই হচ্ছে পূর্ণিমা অমাবস্যা, শুধু একই তালে হচ্ছে। মানে আমরা যেরকম ঘুরছি, চাঁদ আমাদের সঙ্গে ফেজ লকড হয়ে আছে। সেই ফেজ লকড হয়ে আছে বলে আমার মনে হচ্ছে যে একটা দিকে আমি দেখে যাচ্ছি, আসলে তা তো নয়। গ্রীষ্মকালে পৃথিবী সূর্যের মোটেই কাছে নেই, সবচেয়ে দূরে আছে, হেলে আছে বলে গ্রীষ্মকালটা হচ্ছে। পৃথিবীর কাছে স্পেস একেবারে ফুটন্ত, অনেক টেম্পারেচার, গরম জলের চেয়েও বেশি। অ্যাস্ট্রোনটরা ওই জন্য সাদা জামা পরছেন রিফ্লেক্ট করার জন্য। আর এগুলো তো বললাম, তারপরে ধরুন আংটি পরা, তাতে বিশ্বাস ইত্যাদি, এগুলো একদিক থেকে মানুষ মনে করতে পারেন যে মনে কিছুটা জোর পাওয়া গেল কি কিছুটা, সেদিক থেকে আমার কোনো আপত্তি নেই, মোটিভেশনাল কারণে অনেক কিছুই করা যায়, কিন্তু আসলে বোঝা উচিত যে কোনো প্রভাব নেই। এরকম কোনো সায়েন্স ফিকশন মুভি আপনি দেখেছেন এটা এখন, মানে রিসেন্টলি, যেটা আপনার মনে হচ্ছে প্র্যাকটিক্যাল সায়েন্সের খুব কাছাকাছি? হ্যাঁ আছে ভালো, যেমন ধরো ইন্টারস্টেলার বই তো, মানে সেটা আসলে কিপ থর্নের একটা, মানে তার ডিজাইন ব্যাপারে তিনি কনসাল্ট করেছেন, অতএব তাতে যেভাবে দেখানো হয়েছে স্পেস কার্ভেচারের ব্যাপার, টাইডাল ফোর্সের জন্য বিশাল কিভাবে ব্ল্যাক হোলের কাছাকাছি গ্রহে ঘটছে, এই জিনিসগুলো খুব অ্যাকুরেটলি করা হয়েছে, খুব অসাধারণ, মানে যতটা সম্ভব মানে সুন্দর সিমুলেশন সেগুলো করা হয়েছে। তো তার আগে ছিল ধরুন 2001 স্পেস ওডিসি, অনেকদিন, বাট এই জিনিসটা তো 2001 করা হয়নি, এই জিনিসটা করা হয়েছে তারও অনেকদিন আগে, অনেকদিন আগে, আমার মনে হয় 1968 হবে। কিন্তু সেখানে অ্যাকিউরেট স্পেস ট্রাভেল, মহাকাশচারীরা কি করেন সেগুলো ডেপিকশন আছে। তারপর ধরুন ওই বইটা মার্শিয়ান বলে, সেই মার্শিয়ান বই, সেখানে রয়েছে যে সার্ভাইভালের বই এখন অনেক হয়, তো সেই বইতে ছিল যে মার্সে সার্ভাইভ করার জন্য কি করছেন একজন, খুব বিশ্বাসযোগ্য সায়েন্সের দিক থেকে, মানে সম্পূর্ণ ব্যাপারটা বিশ্বাসযোগ্য না হতে পারে কিন্তু যথেষ্ট পরিমাণে। তারপর কন্ট্যাক্ট বইটা ওই কার্ল সাগান, সেটি প্রকল্প, এইগুলো নিয়ে, মানে অ্যালিয়েনদের সিগন্যাল অ্যানালিসিস এইসব নিয়ে যেটা আছে, সম্পূর্ণভাবেই বিজ্ঞানের সঙ্গে পথ হেঁটেছে। এতে কন্ট্যাক্টের পেছনে কার্ল সাগানের কন্ট্রিবিউশন আছে। অন্যান্য বইও আছে বিজ্ঞানের প্র্যাকটিক্যাল সায়েন্সের সঙ্গে, তার সাযুজ্য হয়তো অত নেই, কিন্তু বিজ্ঞানের চিন্তা ভাবনা যেটা তিনি পেপারে প্রকাশ করতে পারছেন না, কিন্তু দার্শনিক চিন্তাটা রয়েছে তার ভেতরে, অ্যাসিমভের বইটি বেস করে হয়েছে, প্রচুর রয়েছে, সবকিছুতেই আছে। এই যে চিন্তার দিগন্ত, কল্পবিজ্ঞান বলি আমরা, কিন্তু আসলে তো কল্পনা, সেই কল্পনা বিজ্ঞানের হাত ধরে খুব প্রবল জায়গায় পৌঁছাচ্ছে, এটা দেখতেও তো ভালো লাগে। একদম একদম। এগুলো মোটামুটি মনে পড়ে যে এগুলো খুব রিপ্রেজেন্টেটিভ, এগুলোতে সত্যি সত্যি আপনি যেমন বললেন প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট গুলো রয়েছে।
একদম। আহ, আচ্ছা, আপনার প্রিয় বই, সিনেমা কিংবা ডকুমেন্টারি স্পেস বা সায়েন্স রিলেটেড, যেটা আপনি সবাইকে সাজেস্ট করতে চান যে দেখা উচিত? ধরুন পপুলার সায়েন্সের আমি যদি বলি যে প্রাথমিকভাবে যে বিজ্ঞান শিখছে, আমি ছোটবেলায় এই অঙ্কের ব্যাপারটা লার্জলি রাশিয়ান বই জেলডোভিচ এবং ইয়াগলম পড়ে শিখি। তো হুম। চমৎকার বই। আচ্ছা। আচ্ছা ধরুন কার্ল সেগানের কসমস হুম। ডকুমেন্টারি হয়েছে, অসাধারণ ডকুমেন্টারি। বই আছে, হুম। আচ্ছা। বই আছে। তারপর স্টিভেন আহ, উইনবার্গের উইনবার্গের বই ফার্স্ট থ্রি হুম। মিনিটস মানে নিউক্লিওসিনথেসিস অবধি, প্রথম 3 মিনিট পরে প্রথম নিউক্লিয়াস সিনথেসিস হলো, সেটা নিয়ে লিখছেন উইনবার্গ। অসাধারণ বই, পেপার ব্যাকে পাওয়া যায়। কিপ থর্নের বই, কিপ থর্ন যিনি গ্র্যাভিটেশন ওয়েভের পুরোধাম গবেষক যিনি, তার বই হচ্ছে ব্ল্যাক হোলস অ্যান্ড টাইম র্যাপস। খুবই শিক্ষণীয় বই, চমৎকার বই, সেমি টেকনিক্যাল। নার্লিকারের বই স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স, এটিও আমি ছোটবেলায় ওরকম মনে আছে, যখন আমি ক্লাস 7-এ পড়ি বাবার সঙ্গে গিয়েছিলাম বইমেলায়, কেমব্রিজ থেকে বেরিয়েছিল তখন, দাম বেশ ছিল, কিন্তু বাবা একদম মানে কিনে দিয়েছিলেন, আর আমি মুগ্ধ হয়ে পড়েছিলাম। ওই অ্যাস্ট্রোফিজিক্স ইত্যাদির ব্যাপারে হাতে আসছে জিনিসটা, সেটা এই বই থেকেই প্রথম হয়েছিল। শিখতে পারছি একটা কিছু, বুঝতে পারছি সবকিছু। অসাধারণ পপুলার বই স্ট্রাকচার অফ দ্য ইউনিভার্স, জয়ন্ত বিষ্ণু নার্লিকারের। তারপরে ধরুন ফাইনম্যানের বই কিউইডি, বাংলা অনুবাদে পাওয়া যায়। ক্রিস অ্যান্ড ম্যান এদের লেখা বই সেকেন্ড ক্রিয়েশন, পার্টিকেল ফিজিক্সের শুরুর দিকটা। অল্ডের বই ডেভিড অল্ডে, কোয়ার্কস টু বিগ ব্যাং। অ্যাটমিক ফিজিক্স নিয়ে পপুলার বই ফ্লাই ইন দ্য ক্যাথিড্রাল, রজার পেনরোজের বই রোড টু রিয়ালিটি। তারপর ধরুন মেলানি মিচেলের বই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আছে, কমপ্লেক্সিটি নিয়ে আছে। পল ডেভিসের বই দ্য নিউ ফিজিক্স। এগুলো আমার অত্যন্ত প্রিয় বই, সকল মানুষ পড়তে পারেন এবং টেকনিক্যাল মানুষরাও পড়তে পারেন, ভালো লাগবে সকলের। আমি ছাত্রদেরও বলি, কিন্তু দুর্ভাগ্যবশত পড়ার সময় আজকাল দেখি সবাইরই খুব কম। একদম, একদম। আচ্ছা, মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ একটাই প্রশ্ন, যে পরিশেষে যারা পড়াশোনা করছে এবং ভবিষ্যতে এই দিকে আসতে চায়, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? তাদেরকে আপনি কি বলতে চান যদি বলেন? মেসেজ বলতে আমি বলবো যে কাম ফর দ্য থ্রিল অফ ইট, মানে কাম ফর দ্য থ্রিল অফ দ্য সাবজেক্ট, বাট মেক শিওর দ্যাট ইউর বেসিক্স ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স আর রিয়েলি সলিড। বিষয় রোমাঞ্চের জন্য অবশ্যই আসুন, কিন্তু নিশ্চিত করুন যে আপনার মৌলিক বিষয় সংক্রান্ত ধারণাগুলি বেশ দৃঢ়। ইউনিভার্স নিয়ে ব্যাপার সবকিছু লাগবে। কম্পিউটেশন ও মেশিন লার্নিং এ দক্ষতা থাকা প্রয়োজন, এই বিষয়ে কিছু প্রজেক্টের মাধ্যমে দক্ষতা অর্জন করা দরকার। কম্পিউটেশন ভালো লাগলে খুব ভালো, এবং এই পথে স্ট্রাগল থাকবে এবং সেইভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা দেখছি যে প্রতিদিন বিজ্ঞান নিয়ে খোলাখুলিভাবে গবেষণা করা, ধরুন যাতে ইমিডিয়েটলি জগতের কোনো উপকার হয় না, সে বিষয়ে ফান্ডিং পাওয়া কষ্টকর হয়ে উঠছে আমাদের দেশে, এবং আমাদের দেশের চেয়েও বেশি বাইরের দেশেও খুবই কষ্টকর হয়ে উঠছে। অতএব এই ধরনের অসুবিধে থাকবে, এইসব অসুবিধার কথা জেনে আসতে হবে, যে স্ট্রাগল একটা থাকবে, এটা বলবো। তবে থ্রিল ইজ আ লট, সেটাও ঠিক। একদম। আর আপনি যেটা মানে লাস্ট একটা কথা বললেন, ওটা একদমই তাই। মানে এটা ওই একটা কনজিউমারিজমের একটা কনসেপ্ট চলে আসছে সব জায়গায়, যে এটা করে লাভ কি, বা এটাকে কি করে মানে ক্যাপিটালিজমের সঙ্গে যুক্ত করা যায়। যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে ফান্ডিং এর একটা গল্প। একদম। আমরা এমনিতে স্পিন অফের কথা বলি, আগে এই কাজগুলো হয়েছে, তার থেকে অনেক কিছু, এই সমস্ত সবকিছুই ইন্টারনেট, এখনকার মেশিন লার্নিং, এসবই পদার্থবিজ্ঞান কি জ্যোতির্বিদ্যা এইসবের চর্চা থেকে বেরিয়েছে, কিন্তু সেই একদম। জিনিসগুলো তখনকার কাজে লাগতো, তারপরে সেগুলো ছড়িয়ে পড়েছে। এখন কেউ স্পিন অফ নিয়েও ভাবনা চিন্তা করতে চায় না, এখন ভাবনা চিন্তা করতে চায় কমার্শিয়ালি, বিশেষ করে মানুষের
সুস্থভাবে কি করে বেশি দিন বেঁচে থাকবে সেই ব্যাপারে যদি ইমিডিয়েটলি কাজে না লাগে তাহলে সে ব্যাপারে কোনো ফান্ডিং এজেন্সির কোনো উৎসাহ নেই। একদমই তাই। ঠিক। কিন্তু আমাদের দেশে যখন চরক সুশ্রুত এরা গবেষণা করছে, তারা তো আর সেই ব্যাপারে ভেবে করেননি, তারা মানুষের মঙ্গলের কথা ভেবেই করেছেন, কিন্তু তারা একদমই তাই। গবেষণার কাজটা এগিয়ে নিয়ে গেছে। একদম, একদম। সেটাই, মানে উই ক্যান অনলি হোপ ফর দ্য বেস্ট, যে সেই মানুষের মধ্যে আবার সেই চিন্তা ভাবনাটা ফিরে আসুক। সেটাই। বেশিরভাগ মানুষের মধ্যে শুভবুদ্ধি এলেই এটা হবে, এটাকে আমি বলি পার্কুলেশন। বেশিরভাগ মানুষের মধ্যে এলে তখন সেইটা ছড়িয়ে পড়তে বাধ্য সব জায়গায়। এখন যখন ছড়িয়ে ঠিক। পড়ছে না, অন্যরকম হয়ে আছে, তার মানে বেশিরভাগ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই জন্যই হচ্ছে না। একদমই তাই, একদমই তাই। এবং দিনে দিনে কোথাও একটা মনে হয় যে আরো বেশি সংকীর্ণর দিকে যাচ্ছে। কারণ আগে ছোটবেলায়, মানে যদি একটা খুব ছোট উদাহরণও দেয়া যায়, ছোটবেলায় আগে বাচ্চারা আহ, আঁকা শিখতো, তবলা শিখতো, গান, যদি বলা যায় গান শিখতো। এখন কোডিং শেখানো হচ্ছে, যাতে ওই দিকে অন্তত কোনোভাবে যাওয়া যায়। মানে এমন জিনিস শেখানোই হচ্ছে না যেটাতে সরাসরি টাকা ইনকাম করার কোনো জায়গা নেই। কোথাও একটা এটাও তো একটা সামাজিক একটা, মানে সম্পূর্ণ বিচ্যুতি। দেখুন কোডিং শিখছে, মানে দেখুন গান শিখছে, তবলা শিখছে, এটা আমরা আলাদা করি, কিন্তু কোডিংও খুব ক্রিয়েটিভ জিনিস। কোডিং ব্যবহার করে এই সমস্ত জিনিসের অনেক রকম মজাদার ব্যাপার করা যায়, ক্রিয়েটিভ কম্পিউটিং বলি একদম, আমরা, এক- করা যায়। একদম, এবার যে নিজে নিজে শিখছে আর যাকে শেখানো হচ্ছে এর মধ্যে তফাৎ থাকে। শেখানো হচ্ছে তো একটু, সে ভাবছে যে এটা আমাকে একটা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো একদম, আমি সারা জীবন দেখেছি যে নিজে শেখার চেষ্টা করলে ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং হয়, সময়ও কম লাগে, এবং ধীরে ধীরে মোটামুটি কি কি শিখতে হবে, কেমন করে শিখতে হবে, নিজের পায়ে দাঁড়ানোর ব্যাপারটা বেটার হয়। হুম, সেটা ভবিষ্যৎ একদম। জীবনে সাহায্য করে। তো সেটাই। মানে বিজ্ঞানের শেখার মধ্যে, শেখার শেখার মধ্যে মধ্যে আনন্দটা থাকে, শেখার মধ্যে একদম, আনন্দ থাকে, সেই আনন্দটা একদম নষ্ট তাই, হয়ে যাচ্ছে। আমি যদি খুব ভালো জিনিসও কারোকে গলা টিপে খাইয়ে দিই, তার তো ভালো লাগবে না। তো ঠিক, সেই জিনিসটা ঠিক, ঘটছে এখন। একদম, একদমই। আরো ইন্টারেস্ট ছাড়া, মানে কোনো বাচ্চার হয়তো ইন্টারেস্ট নেই সেই দিকে, কিন্তু তাকে হ্যাঁ, ওটাই করতে হবে, কারণ ডিমান্ড ওটা বেশি। তো ইন্টারেস্টটা যাতে, মানে প্রথম দিকেই আমি একটা বাচ্চার সমস্ত প্রশ্ন করার তাগিদ নষ্ট করে দেবো। প্রথম থেকেই হুম, বলবো যে যতটা পারো অন্যের সাহায্য নিয়ে, পারো আর না পারো, যেখানে পারবে না সেখানে টাকা ব্যবহার, ক্ষমতা ব্যবহার করে তুমি রেজাল্ট অ্যাটেন্ড করো, কারণ এটাই সমাজ। এই দৃষ্টিভঙ্গিটা এখন খুব প্রচলিত, এবং এরকম যদি প্রচলিত হয় তাহলে ছেলে মেয়েদের ভেতর থেকে একটা করাপশন ঘটে যায়। তারা তো ছোট থেকে এটা শিখছে দেখছে, তাদের একদম, উৎসাহ থাকে না, তারা নিরুৎসাহিত অবস্থা থাকে। এবং তার ফলে কি হচ্ছে, শেষ অব্দি সেই জিনিসটা হচ্ছে না। অনেকের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন আক্রমণ করছে, এবং সেই ডিপ্রেশন কমব্যাট করার উপায় জানা থাকছে না কারণ। একদম তো এই সমস্যাগুলো হচ্ছে। তার চেয়ে এই কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে যাওয়া হচ্ছে, মানুষের নিজের ঠিক। জোরে তো দিচ্ছে না। হুম, নিজের জোরে দিতে পারলে আমরা বলতাম যে আমাদের দেশে আমরা কিছু মানুষ, ছেলে মেয়ে তৈরি করতে পেরেছি, যারা এই দেশে থাকবে, নিজেদের চিন্তা ভাবনা তারা যেহেতু নিজেরা অর্জন করে তৈরি করেছে, তারা সেটাকে ব্যবহার করতে পারবে, আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু এখন সেভাবে হবে না, এখন তো সব অন্যের হাতে তৈরি হচ্ছে, এবং জানছে যে কি করে না জেনে না বুঝে ঠিক করা যায় উত্তর। হুম, অসুবিধা হচ্ছে, ফলে পরের দিকে যে জেনারেশন তৈরি হচ্ছে তারা বেসিক্যালি ফাইলে সই করা ছাড়া তত কিছু কাজকর্ম শিখতে পারছে না। একদম, দেশেরই অপকার, একদম, মানুষের বোঝা উচিত। একদম। থ্যাংক ইউ স্যার। অনেকক্ষণ আমরা কথা বললাম, এবং হ্যাঁ, খুব ভালো লাগলো। আপনার সবটা আপনি বললেন, খুব অকপটভাবে বললেন। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ভবিষ্যতের কর্মজীবন খুব ভালো হোক, এটাই আশা করব। আর পরে আবার আহ, এর যদি কখনো সেকেন্ড পার্ট হয়, যদি মানে আরো কিছু প্রশ্ন থাকে আপনাকে আমি পাঠাবো, এবং আবার একবার বসা হবে, এই আশা রাখলাম। নিশ্চয়ই আমারও খুব ভালো লাগলো। সবার সঙ্গে একটা তো কিছু শেয়ার করা গেল। সকলে শুনুন, এটা আশা করব, এবং আপনি যেই উদ্যোগ নিয়েছেন সবাইকে মোটিভেট করার জন্য, এই ব্যাপারেও আমি আমার সাধুবাদ জানাই। আপনার অনেক, শ্রীবৃদ্ধি হোক, চ্যানেল খুব ভালো চলুক, সবাই দেখুন, এটাই আশা করি। ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ।